আমরা আজকে তোমাদের ভিসকসিটি এবং সারফেস টেনশন যে চ্যাপ্টার আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে ক্লাস 11 সেমিস্টার 2 ভিসকসিটি সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠটান সান্দ্রতা বা সান্দ্রতার পৃষ্ঠটান, এই চ্যাপ্টারের ছায়া ফিজিক্স এবং ছায়া পদার্থবিদ্যা এই যে দুটো বই রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সঙ্গে এই বইগুলো সিবিএসসি আইসিএসসি বোর্ডেও পড়ানো হয়ে থাকে। তো ছায়া ফিজিক্স বা ছায়া পদার্থবিদ্যা এই দুটো বইয়ের যে এমসিকিউগুলো রয়েছে ভিসকসিটি এবং সারফেস টেনশন চ্যাপ্টারের, সেই এমসিকিউগুলো নিয়ে আমরা আজকে একটু ক্লাস করব এবং সেই এমসিকিউগুলোর ক্ষেত্রে আমরা দেখে নেব যে কোন এমসিকিউগুলো কিভাবে করতে হবে এবং কতটা সহজে কতটা দ্রুত আমরা ক্যালকুলেট করে অঙ্কগুলো করতে পারি। তাহলে চলো শুরু করা যাক। ভিসকসিটি সারফেস টেনশন চ্যাপ্টারের এমসিকিউ ক্লাস 11 সেমিস্টার 2। তো প্রথম যে এমসিকিউটা রয়েছে দেখো, বলছে স্ফেরিক্যাল বল ইজ ফলিং উইথ এ ইউনিফর্ম ভেলোসিটি ভি থ্রু এ ভিসকাস মিডিয়াম অফ কোফিসিয়েন্ট অফ ভিসকসিটি ইটা। If the viscous force acting on the spherical ball is F, then তাহলে এটা মাথায় রাখতে হবে যে when a ball fall in a liquid, viscous liquid, then viscous dragging force on the ball is F is equal to 6 pi eta RV। এই যে ফর্মুলাটা, এটাকে আমরা বলি স্টোকস ল। স্টোকস আমাদের এই ফর্মুলাটা দিয়েছিল যে when a spherical ball fall in a viscous liquid, then viscous dragging force on that ball F equal to 6 pi eta RV. So here F is directly proportional eta and is also directly proportional with velocity and also directly proportional with radius. So according to these equations, option B is correct. F is directly proportional with eta and F is directly proportional with terminal velocity V. Question number 2. Velocity of efflux of a liquid. Velocity of efflux of a liquid through an orifice does not depend on. দেখো velocity of efflux এর ফর্মুলা V is equal to root over 2gh। আমরা বার্নৌলিস থিওরেম পড়েছি। বার্নৌলির থিওরেমে আমরা টরিসেল্লিস যে অ্যাপ্লিকেশন বা টরিসেল্লিস যে সূত্র পড়েছিলাম, সেই টরিসেল্লির ল থেকে আমরা এটা বের করেছিলাম ভেলোসিটি অফ ইফ্লাক্স ভি ইকুয়াল টু রুট ওভার 2gh। জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, হাইট হচ্ছে হাইট অফ দ্য লিকুইড কলাম। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো আমাদের ইকুয়েশনে কোথাও কিন্তু ডেনসিটি অফ লিকুইড নেই, তাহলে আমাদের উত্তর হবে অপশন সি এরটা, যে তাহলে ভেলোসিটি অফ ইফ্লাক্স ডাজ নট ডিপেন্ড অন ডেনসিটি অফ লিকুইড, কারণ ফর্মুলাতে কোথাও ডেনসিটি নেই। দেখো বলছে দ্য রেশিও অফ টার্মিনাল ভেলোসিটি অফ two water drops when they fall towards the earth's surface is 4:9, the ratio of the radius. তো আমরা জানি দেখো টার্মিনাল ভেলোসিটি রেডিয়াসের স্কোয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। সো আমরা লিখতে পারি v1 by v2 is equal to r1 square by r2 square. So v1 by v2 4/9, that is r1 square by r2 square. Therefore r1 is to r2 is equal to 2:3. r1 is to r2 is equal to 2:3. Option B is correct. Question number 4 কি বলছে, a small spherical ball of radius r falls freely under gravity through a distance h before entering a tank of water. তাহলে একটা জলের ট্যাঙ্ক আছে, সেই জলের ট্যাঙ্কে একটা স্ফেরিক্যাল বল ফেলা হয়েছে। তো ট্যাঙ্কে পড়ার আগে ও এইচ হাইট ট্রাভেল করেছে এবং এইচ হাইট ট্রাভেল করার পরে ও যখন ট্যাঙ্কে পড়ছে তখন ওর
তোমাকে বলেছে দেখো, এ স্মল স্ফেরিক্যাল বল অফ রেডিয়াস আর ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি থ্রু এ ডিস্টেন্স এইচ বিফোর এন্টারিং এ ট্যাঙ্ক। তাহলে ধর এটা যদি একটা ট্যাঙ্কের ওয়াটার লেভেল হয়, এই ট্যাঙ্কের মধ্যে পড়ার আগে তোর বলটা এইচ হাইট ট্রাভেল করেছে, ঠিক আছে? মানে এইচ হাইট থেকে বলটা এসে পড়ছে ট্যাঙ্কের জলের মধ্যে বা একটা তরলের মধ্যে, এখানে জলই বলা আছে, মানে ওয়াটার মানে জল। ইফ আফটার এন্টারিং দ্য ওয়াটার, এবার ট্যাঙ্কের জলে যখন ঢুকে গেল, দ্য ভেলোসিটি অফ দ্য বল ডাজ নট চেঞ্জ। তার মানে এইখানে যে ভেলোসিটিটা হচ্ছে এইচ হাইট নামার পরে বিফোর এন্টারিং দ্য ওয়াটার যে ভেলোসিটি আমরা পাচ্ছি, এটাই হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। এটাই হবে টার্মিনাল ভেলোসিটি, কারণ জলের মধ্যে ঢোকার পর বলছে ভেলোসিটি ডাজ নট চেঞ্জ। দেন এইচ ইজ প্রপোর্শনাল টু, তাহলে এইচ কার সাথে সমানুপাতিক তোকে বলতে হবে, এইচ ইজ প্রপোর্শনাল টু। তাহলে আমরা প্রথম যেটা দেখতে পারি, দেখো এই যে ভি ভেলোসিটিটা ফার্স্টে আমরা বার করে ফেলি, যে আমার বলটা যখন জলে পড়ছে তাহলে জলে ঠিক পড়ার আগের মুহূর্তে ওর ভেলোসিটি কত, তাহলে ওর ভেলোসিটি ভি, সেটা কত হবে, ভি ইকুয়াল টু √2gh। তাহলে কি করলাম, আমরা ভিটা বের করে নিলাম, ভি ইকুয়াল টু √2gh। এবার দেখো, এবার এই ভিটাকে আমি কি বললাম, যখন তোমার বলটা ওই লিকুইডের মধ্যে এন্টার করছে তখন এই ভিটাই হবে আমার টার্মিনাল ভেলোসিটি। তাহলে টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা কি হয়, টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা হচ্ছে 2r² সিগমা মাইনাস রো ইন্টু জি বাই 9η। এবার তাহলে এই যে ভি, যে ভেলোসিটি নিয়ে বলটা লিকুইডের মধ্যে এন্টার করছে, এটাই তো টার্মিনাল ভেলোসিটি। তাহলে আমরা ভি এর জায়গায় কত বসাবো, √2gh। আর এখানে তাহলে আমরা পেয়ে গেলাম 2r² সিগমা মাইনাস রো জি বাই 9η। এবার আমরা বোথ সাইডের যদি হোল স্কোয়ার করে দিই, বোথ সাইডের যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কি হবে, দেখো বোথ সাইডের হোল স্কোয়ার করলে আমরা কি পাচ্ছি, 2gh, এটা 4r⁴ সিগমা মাইনাস রো জি, এগুলো সব হোল স্কোয়ার করে দিলাম, বাই 81η²। ঠিক আছে, বোথ সাইডের আমরা কি করলাম, তাহলে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে হোল স্কোয়ার করে দিয়ে কি হলো, 2gh-টা √ওভারটা উঠে গেল 2gh, 2r² হয়ে গেল 4r⁴ সিগমা মাইনাস 2 হোল স্কোয়ার g² বাই 81η²। এবার আমাদের এখানে প্রশ্ন করেছে এইচটা কার সাথে সমানুপাতিক, এইচ কার সাথে সমানুপাতিক। তাহলে দেখো আমরা এখানে তাহলে বলতে পারি যে এখানে এইচ আমাদের প্রপোর্শনেট হবে, তাহলে কার সাথে, এইচ প্রপোর্শনেট হবে r⁴ এর সাথে, কারণ বাকি যে টার্মগুলো রয়েছে অর্থাৎ জি, তারপরে তোমার ইটা, তারপর তোমার ডেন্সিটি, এগুলো কিন্তু সবই কনস্ট্যান্ট টার্ম, এগুলো সবই কনস্ট্যান্ট টার্ম। সেই জন্য আমরা বলবো এইচ ইজ প্রপোর্শনেট r⁴। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, যে এ স্মল মেটাল স্ফিয়ার অফ রেডিয়াস আর, a small metal sphere of radius r density rho falls from rest in a viscous liquid of density sigma and coefficient of viscosity eta. Due to friction, heat is produced. The rate of production of heat, এটা খুব ইম্পর্টেন্ট কথা, rate of production of heat when the sphere has acquired a terminal velocity. তো প্রথম যেটা বিষয়, এই রেট অফ প্রোডাকশন অফ হিট কথাটার মানে কি, মনে রাখবে হিট মানে হচ্ছে ওয়ার্ক ডান, হিট মানে হচ্ছে ওয়ার্ক ডান, তাপ মানে কার্য, রেট অফ হিট প্রোডাকশন মানে তাহলে প্রতি সেকেন্ডে কতটা কার্য করছো, ওয়ার্ক ডান ইন 1 সেকেন্ড।
তাহলে হিট মিন ওয়ার্ক, তাহলে রেট অফ প্রোডাকশন অফ হিট, দ্যাট মিনস প্রতি সেকেন্ডে আমরা কতটা কার্য করছি, তাহলে সেটাকে কি বলে? পাওয়ার। প্রতি সেকেন্ডে আমরা কতটা কার্য করছি এটাকে বলা হয় পাওয়ার। তাহলে অ্যাকচুয়ালি রেট অফ প্রোডাকশন অফ হিট মানে তোমাকে পাওয়ার বের করতে হবে। তাহলে পাওয়ারের ফর্মুলা আমরা কি শিখেছিলাম? দেখো, পাওয়ার মানে ফোর্স ইন্টু ভেলোসিটি। পাওয়ার মানে ফোর্স ইন্টু ভেলোসিটি। এবার বুঝতে হবে এখানে ফোর্স মানে কত। এখানে তো একটা মেটাল স্ফিয়ার লিকুইডের মধ্যে ফল করছে, তাহলে ফোর্স হবে অ্যাকর্ডিং টু স্টোকস থিওরি 6 পাই ইটা আর ভি। 6 পাই ইটা আর ভি, এটা হচ্ছে ফোর্স। তাকে আবার ভি দিয়ে গুণ করব, তাহলে হয়ে গেল 6 পাই ইটা আর ভি স্কোয়ার। 6 পাই ইটা আর ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো আমাদের পাওয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ আর অ্যান্ড ভি স্কোয়ার, কারণ ইটা পাই এগুলো কনস্ট্যান্ট। এইবার টার্মিনাল ভেলোসিটির ক্ষেত্রে দেখো আমরা কি শিখেছি, যে টার্মিনাল ভেলোসিটি ভি প্রপোর্শনেট কি? আর স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার প্রপোর্শনেট কত হবে? আর টু দি পাওয়ার 4। তাহলে দেখো এই যে ভি স্কোয়ার তার জায়গায় তাহলে কত বসানো যায়? আর টু দি পাওয়ার 4। তাহলে আমরা বলতে পারি পাওয়ার প্রপোর্শনেট আর ইন্টু আর টু দি পাওয়ার 4। তাহলে পাওয়ার প্রপোর্শনেট হয়ে গেল আর টু দি পাওয়ার 5। তাহলে তোমার অ্যান্সার হবে অপশন ডি এরটা, পাওয়ার প্রপোর্শনেট আর টু দি পাওয়ার 5। তোকে বলছে পাওয়ার কার সাথে প্রপোর্শনাল। তাহলে অঙ্কটার প্রথম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা, দ্য রেট অফ প্রোডাকশন অফ হিট। তাহলে রেট অফ প্রোডাকশন অফ হিট হচ্ছে পাওয়ার বার করতে হবে। পাওয়ার মানে ফোর্স ইন্টু ভেলোসিটি। এখানে ফোর্স হচ্ছে ভিসকাস ড্র্যাগিং ফোর্স, যার ফর্মুলা 6 পাই ইটা আর ভি। এবার যেহেতু ইটা পাই কনস্ট্যান্ট, তাহলে পাওয়ার আর ভি স্কোয়ার এর সাথে প্রপোর্শনাল। এবার ভি প্রপোর্শনেট আর স্কোয়ার, সো ভি প্রপোর্শনেট আর স্কোয়ার মানে ভি স্কোয়ার প্রপোর্শনেট হবে আর টু দি পাওয়ার 4। সেটাকে ইউজ করতে হবে ভি স্কোয়ারের জায়গায়। তাহলে পাওয়ার আর টু দি পাওয়ার 4 এর সাথে পাওয়ার হবে তাহলে কত? আর টু দি পাওয়ার 5 এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো 6 নম্বর কি বলছে, an incompressible fluid flows through a tube at a uniform rate. Radius of the tube at a point A is 2r and another point B is r. তাহলে ভেলোসিটি অ্যাট এ হচ্ছে ভি, তাহলে ভেলোসিটি অ্যাট বি কত? এটা সিম্পল অঙ্ক, ইকুয়েশন অফ কন্টিনিউটি ইউজ করবে। a1 v1 is equal to a2 v2। a1 মিন দেখো রেডিয়াস 2r বলা আছে, তাহলে a1 হবে পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার। v1টা বলা আছে ভি, আর a2 হচ্ছে রেডিয়াস r বললে পাই আর স্কোয়ার। v2টা বের করব, তাহলে v2 হবে 4v, দ্যাট ইজ অপশন ডি। v2 হবে 4b। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, a cylinder of length 20 semi, a cylinder of length 20 semi is filled completely with water. Velocity of efflux of water through an orifice on the wall of the cylinder near its base. তাহলে একটা সিলিন্ডারের বেসের কাছে একটা হোল করা আছে, সেখান থেকে লিকুইড বেরোচ্ছে, তার ভেলোসিটি অফ ইফ্লাক্স। তাহলে ভেলোসিটি অফ ইফ্লাক্স এর ফর্মুলা √2gh, g এর ভ্যালু 10 আর হাইটটা দেখো বলা আছে 20, সো ইউর অ্যান্সার ইজ 20 মিটার পার সেকেন্ড, অপশন বি। একদম সোজা অঙ্ক এটা। টরিসেল্লিস থিওরেম পড়ার সময় আমরা ভেলোসিটি অফ ইফ্লাক্স এর ফর্মুলা পড়েছি, v ইকুয়াল টু √2gh। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলছে, a large container with open top of negligible mass and of cross-sectional area A has a small hole of cross-section small a
at its sides near the bottom. তাহলে ধরো এটা একটা কন্টেনার আছে যার টপটা ওপেন আছে আর এই নিচে একটা হোল করা আছে। এই জায়গাটার ক্রস সেকশন স্মল এ আর এখানকার ক্রস সেকশন ক্যাপিটাল এ। এর মধ্যে লিকুইড রয়েছে। এবার বুঝতেই পারছো এখানে যখনই আমি এই নিচে বেসের কাছে একটা হোল করব তাহলে এই হোল দিয়ে লিকুইড বাইরে বেরোবে। তাহলে কি বলছে, দ্য কন্টেনার ইজ কেপ্ট অন এ স্মুথ হরাইজন্টাল প্ল্যাটফর্ম। এই কন্টেনারটা একটা হরাইজন্টাল প্ল্যাটফর্মে রাখা আছে। অ্যান্ড কন্টেন্স এ লিকুইড অফ ডেন্সিটি রো। এখানে যে লিকুইড আছে তার ডেন্সিটি রো আর লিকুইডের মাস হচ্ছে এম। এবং এই লিকুইডটা যেটা দিয়েছে দেখো তার হাইট আমি ধরে নিচ্ছি এইচ, যে কত হাইট অব দি লিকুইড আছে এইচ হাইট পর্যন্ত লিকুইড আমার এই কন্টেনারের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে একটা জিনিস দেখো, তাহলে আমাকে যেটা বলেছে একটা লার্জ কন্টেনার, তার উপরটা খোলা, তার নিচে একদম একটা হোল করা আছে, তার ক্রস সেকশন স্মল এ, কন্টেনারের ক্রস সেকশন ক্যাপিটাল এ। এবার লিকুইডটা পুরো ভর্তি, আমি ধরলাম লিকুইডের হাইট আছে এইচ, আর আমাকে প্রশ্ন বলেছে মাস অফ লিকুইড কত, এম। কন্টেনারের ভেতরে যে লিকুইড আছে তার মাস হচ্ছে এম। ইফ দ্য লিকুইড স্টার্টস ফ্লোয়িং আউট অফ দ্য হোল, এই হোল দিয়ে যখন লিকুইড বেরোতে শুরু করলো অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, তখন এই কন্টেনারের অ্যাক্সেলারেশন কত হবে এটা বার করতে হবে। তাহলে অ্যাক্সেলারেশন মানে তো ফোর্স বাই মাস। তাহলে প্রথমে আগে আমার দরকার এই লিকুইডটার মাস। তাহলে মাস বেরোবে কি করে, মাস এম মানে ভলিউম ইন্টু ডেন্সিটি। দেখো কন্টেনারের এরিয়া কত এ, হাইট আমি এইচ ধরেছি, তাহলে এ ইন্টু এইচ করলে ভলিউম ইন্টু ডেন্সিটি, এ এইচ রো হলো। এটা হচ্ছে তোমার কি পেয়ে গেলে, মাস। তাহলে এম ইকুয়াল টু এ এইচ রো। এইবার এখান থেকে লিকুইড বেরোচ্ছে কত, ভি ভেলোসিটিতে। তাহলে যখন এখান থেকে লিকুইডটা বেরোবে উইথ ভেলোসিটি ভি, তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল লিকুইড কিন্তু এই কন্টেনারের উপরে একটা কি দেবে, ফোর্স দেবে। যখন এই লিকুইড বেরোবে ভি, তাহলে লিকুইডটা কি হবে, কন্টেনারকে একটা অপোজিট ডিরেকশনে ফোর্স দেবে ডিউ টু অ্যাকশন রিয়াকশন থিওরি। তাহলে ফোর্সটা কত হবে, ফোর্স ইকুয়াল টু এ ভি স্কোয়ার রো। আমরা নিউটনস ল পড়ার সময় পড়েছি এ ভি স্কোয়ার রো। এবার আমার কি দরকার, অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি দেখো, অ্যাক্সেলারেশন মানে ফোর্স বাই মাস। ফোর্স হচ্ছে এ ভি স্কোয়ার রো আর মাস হচ্ছে এ এইচ রো। তাহলে এ কেটে গেল, রো কেটে গেল, তাহলে ভি স্কোয়ার। আচ্ছা একটা মিনিট, এখানে না এ ভি স্কোয়ারের রোটা এটা স্মল এ হবে, কারণ ওই যে অরিফিসটা, এই যে হোলটা, এই হোলের ক্রস সেকশন ছিল স্মল এ। ঠিক আছে, হোলটার ক্রস সেকশন ছিল স্মল এ, তাহলে এখানে স্মল এ ভি স্কোয়ার রো। তাহলে স্মল এ ভি স্কোয়ার বাই এ এইচ। এবার ভি এর ভ্যালু বসিয়ে দাও। ভি এর ভ্যালু কত, রুট ওভার 2gh। তাহলে স্কোয়ার আছে, রুটটা আর হবে না, তাহলে এখানে 2gh লেখো, আর নিচে এ স্মল এইচ। তাহলে এইচ এইচ কেটে গেল, তাহলে তোমার অ্যাক্সেলারেশন চলে আসলো, 2ga বাই ক্যাপিটাল এ। 2ga বাই ক্যাপিটাল এ মানে অপশন সি। তাহলে কি করলাম বোঝা গেল। তাহলে প্রথমে আমরা আগে কন্টেনারের মধ্যে যে লিকুইড আছে তার মাস বের করে নিলাম। এবার যখন আমার ওই হোলটা থেকে, স্মল এ ক্রস সেকশনের হোল থেকে লিকুইড বেরোচ্ছে উইথ ভেলোসিটি ভি, তাহলে ওই লিকুইড কন্টেনারের উপরে একটা রিয়াকশন দেবে, সেটা এফ। তাহলে সেই রিয়াকশন বা থ্রাস্ট এফ কত হবে, এ ভি স্কোয়ার রো। এবার অ্যাক্সেলারেশন মানে ফোর্স বাই মাস। ফোর্স আর মাস বসিয়ে দাও, অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে। এবার দেখো এটা কিন্তু আগের কোশ্চেনটারই কন্টিনিউশন। বলছে ইন কোশ্চেন 8 the velocity of the liquid when 75% liquid is drained, বলছে 75% লিকুইড ড্রেইন করার পরে ভেলোসিটি কত হবে। এবার আমাদের ভেলোসিটিটা তো ডিপেন্ড করে হাইটের উপর,
তাহলে 75% লিকুইড বেরোনোর পরে ধর হাইট হবে এইচ ড্যাশ, তাহলে এইচ ড্যাশটা কত হবে? আগে হাইট ছিল কত? দেখ, আগে হাইট ছিল এইচ, এবার 75% বেরিয়ে যাওয়া মানে কতটা লিকুইড আছে? 25%, তাহলে হাইটটা হবে কত? 25% অফ এইচ, তার মানে h/4, h/4। তাহলে এখানে আমাদের বসিয়ে দিই 2g, এখানে h/4, তাহলে হয়ে গেল √gh/2। এইবার দেখো, এই যে মাসটা বের করেছিলাম, এখান থেকে h এর ভ্যালু m/rho বসিয়ে দাও, এখান থেকে h ইকুয়াল টু হবে m/rho, তাহলে √g/2, h এর জায়গায় m/rho, তাহলে অ্যান্সার হবে √mg/2rho, √mg/2rho, মানে অপশন ডি উত্তর হবে। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? The energy required to convert a large drop of water of radius capital R into n small drops of water, each of radius smaller। তাহলে আমাকে বার করতে হবে এনার্জি। তাহলে সারফেস এনার্জি ফর্মুলা আমরা কি শিখেছি? দেখো, সারফেস এনার্জি ইউ মানে সারফেস টেনশন ইন্টু চেঞ্জ ইন এরিয়া। তাহলে সারফেস টেনশন এখানে এস বলেছে, তাহলে টি এর জায়গায় এস বসিয়ে দাও। আর চেঞ্জ ইন এরিয়া কত? তোমার এক একটা স্মল ড্রপের এরিয়া কত? 4π/r²। কটা স্মল ড্রপ হচ্ছে? n নাম্বার, তাহলে এখানে n মাল্টিপ্লাই হবে। আর আগের এরিয়া কত ছিল? 4πR²। তাহলে এই হচ্ছে তোমার উত্তর। তাহলে দেখো এটা কোনখানে আছে? দেখো আছে অপশন এ তে, তাহলে অপশন এ হবে উত্তর। জাস্ট সিম্পল ফর্মুলা, সারফেস এনার্জি ইকুয়াল টু সারফেস টেনশন ইন্টু চেঞ্জ ইন এরিয়া। জাস্ট চেঞ্জ ইন এরিয়াটা বসিয়ে দেবে। 11 কি বলছে দেখো, যে ইন অ্যান এক্সপেরিমেন্ট অফ সারফেস টেনশন ওয়াটার রাইজ আপ টু এ হাইট অফ 3, এটা না 3 হবে না, এখানটা কারেকশন হবে, এটা এ হবে, আপ টু এ হাইট of 0.1 meter in a capillary tube. If that experiment is performed inside the artificial satellite revolving around Earth, what will be the rise in the capillary tube? তাহলে দেখো একটা জিনিস, আমাদের ক্যাপিলারি টিউবে হাইটের ফর্মুলা কি হয়? হাইট 2t cos theta by r rho g। এবার যখন আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ভেতরে থাকি, ইন আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হয়? 0। তাহলে ইন আর্টিফিশিয়াল স্যাটেলাইট অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 0, দেয়ারফর হাইট কত হয়ে যাবে? ইনফাইনাইট, হাইট হয়ে যাবে ইনফিনিটি। দ্যাট মিনস আমি যত লম্বা পাইপ নিই না কেন, অর্থাৎ আমার ক্যাপিলারি টিউব যত লম্বা হোক, একদম ততটা অবধি আমার ওয়াটার বা লিকুইড রাইজ করতে পারবে। ইনফাইনাইট মানে কোনো হাইট লিমিট নেই, যত লম্বা আমি ক্যাপিলারি টিউব নেব তত অবধি কিন্তু আমার লিকুইড কলমটা রাইজ করবে, কারণ এইচ ইনফাইনাইট দেখাচ্ছে, আমরা যে কোনো হাইট হতে পারে। তাহলে আমাদের অপশন হবে এন্টায়ার লেন্থ অফ দ্য টিউব, অর্থাৎ টিউবটা যত লম্বা ততটা অবধি তোমার লিকুইড রাইজ করবে, যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 0 হয়। তার মানে এটা হবে ঘটনাটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটে, কারণ সেখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 0। 12 দেখো কি বলছে, water rise up to a height h in a certain capillary tube of particular diameter. Another identical capillary tube is taken whose diameter is half that of the previous, মানে আগেরটার রেডিয়াস r হলে পরেরটার রেডিয়াস r/2, then height of water in capillary tube। তাহলে এটা হচ্ছে জুরিনস ল এর অঙ্ক, যে প্রথমে একটা ক্যাপিলারি টিউবে হাইট হয়েছে h, পরের ক্যাপিলারি টিউবে হাইট কত হবে, যেখানে বলে দিচ্ছে পরবর্তী ক্যাপিলারি যে টিউব তার রেডিয়াস r/2 মানে হাফ হয়ে গেছে। তাহলে আমরা জুরিনস ল কি পড়েছি? HR ইজিক্যাল টু কনস্ট্যান্ট, বা আমরা লিখতে পারি কি H1 R1 ইজিক্যাল টু H2 R2।
তাহলে প্রথমে হাইট ছিল h, রেডিয়াস সাপোজ r, পরে হাইট h2, রেডিয়াসটা হাফ হলো, দ্যাট ইজ r/2, তাহলে h2 হয়ে গেল 2h, তাহলে h2 ইকুয়াল টু 2h। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? If surface tension of water is 0.06 Newton per meter, then the height up to which water will raise in a capillary tube of diameter 1 millimeter. তাহলে হাইট বের করবে, হাইটের ফর্মুলা কি? 2t cos theta by r rho g। তাহলে এখানে t কত দিয়েছে দেখো, সারফেস টেনশন 0.06, থিটার ভ্যালু 0 ডিগ্রি, রেডিয়াস এখানে ডায়ামিটার দেওয়া আছে, রেডিয়াস করবে, ডায়ামিটার যদি 1 মিলিমিটার হয় তাহলে রেডিয়াস হবে হাফ মিলিমিটার, এটাকে মিটারে কনভার্ট করবে, তাহলে 10⁻³ মাল্টিপ্লাই হবে। ডেন্সিটি অফ ওয়াটার ইন SI সিস্টেম 1000, g এর ভ্যালু 9.8। সো আফটার ক্যালকুলেটিং ইউ গেট 3.86 10⁻² মিটার বা 3.86 সেন্টিমিটার। তাহলে 3.86 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এটা সিম্পল অঙ্ক, জাস্ট ফর্মুলা বসাও, ভ্যালু বসাও, অঙ্ক হয়ে যাবে। আমরা তাহলে 12 নম্বর অঙ্কটা করি। দেখো, এটা তোমাদের ছায়া ফিজিক্স বইয়ের মানে ছায়া প্রকাশনের যে বাংলা ভার্সন বই রয়েছে তার সান্দ্রতা এবং পৃষ্ঠটান চ্যাপ্টার থেকে নেওয়া অঙ্ক। আমরা এর আগে যে অঙ্কগুলো দেখেছিলাম সেগুলো ইংলিশ ভার্সন বই থেকে ছিল, এখন একটু কয়েকটা বাংলা ভার্সন বইয়ের দেখবো কিছু এমসিকিউ কেমন দিয়েছে। তো এই অঙ্কটা দেখো, এখানে বলছে এল দৈর্ঘ্যের গ্লিসারিন স্তম্ভের উপরিতল থেকে একটি গোলাকৃতি স্টিলের বলকে ছেড়ে দেওয়া হলো। তাহলে একটা ধরো পাত্র রয়েছে, এই পাত্রটার উচ্চতা হচ্ছে এল এবং এর ভেতরে কি আছে, গ্লিসারিন রয়েছে, তার মধ্যে একটা স্টিলের বলকে ছেড়ে দেওয়া হলো। বলটা প্রথমে L/2 দৈর্ঘ্য ত্বরণ নিয়ে নামলো, তাহলে ধরো এই পর্যন্ত হচ্ছে L/2, এই অংশ বলটা নেমেছে ত্বরণ নিয়ে। বাকি L/2 অর্থাৎ নিচের যে পোর্শনটা বাকি L/2 সেটা সমবেগে অতিক্রম করলো। তাহলে ধরো যখন আমি বলটাকে ছাড়লাম তখন বলের প্রাথমিক বেগ কত, 0। ত্বরণ নিয়ে নামতে নামতে যখন প্রথম L/2 দৈর্ঘ্য অতিক্রম হলো তখন ধরো বলের বেগ হলো v, আর তার পরবর্তী L/2 এর ক্ষেত্রে কিন্তু এই বেগের কোনো পরিবর্তন হবে না, বেগ কি থাকবে, কনস্ট্যান্ট, কারণ প্রশ্নে বলা আছে সমবেগে অতিক্রম করেছে। তাহলে এবার প্রথম অংশটার জন্য সময় লেগেছে t1 আর পরবর্তী অংশের জন্য সময় লেগেছে t2, আর বলা হয়েছে প্রথম অংশে কৃতকার্য অভিকর্ষ বলের বিরুদ্ধে W1, পরের অংশে কৃতকার্য W2। এবার T1 T2 W1 W2 এর মধ্যে আমাদের একটা সম্পর্ক বার করতে হবে। তাহলে প্রথমে আমরা সময়টা বুঝি। তাহলে প্রথমে দেখ, প্রথম অর্ধাংশ, তাহলে ফার্স্ট হাফ বা প্রথম অর্ধাংশ, সেখানে টাইম হচ্ছে t1। টাইমটা কি করে বের করবি, ডিস্টেন্স L/2 তাকে ভাগ করবে অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে, মানে ভেলোসিটি সাফিক্সে অ্যাভারেজ লেখো। তাহলে L/2 আর অ্যাভারেজ ভেলোসিটি কত, দেখ প্রথমে ওর ভেলোসিটি কত ছিল 0, তারপরে L/2 দূরত্ব অতিক্রম করলো, ওর বেগ আমি ধরলাম v, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হবে 0 + v/2, অর্থাৎ তাহলে তোর উত্তর হলো L/v। তাহলে প্রথম যে অর্ধাংশ সেটা অতিক্রম করতে আমাদের স্ফেরিক্যাল যে স্টিলের বল সে সময় নিল L/v। এবার দ্বিতীয় অর্ধাংশের ক্ষেত্রে কিন্তু সমবেগে অতিক্রম করেছে, বেগের কোনো পরিবর্তন হয়নি, তাহলে সেক্ষেত্রে টাইম হবে ডিস্টেন্স বাই ভেলোসিটি, তাহলে L/2v। তাহলে এখান থেকে বুঝতেই পারছিস, দেখ যদি আমরা T1 আর T2 কে রেশিও করি তাহলে দেখ আমার উত্তর আসবে 2। তাহলে আমরা বলতে পারি আমাদের T1 টাইমটা হলো 2T2, T1 = 2T2, অর্থাৎ T1 T2 থেকে বড়।
T1 T2 থেকে বড়। এবার কৃতকার্য, অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য। এটা লক্ষ্য কর, অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য মানে হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তির ফর্মুলা কি হয়? mgh। স্থিতিশক্তির ফর্মুলা হয় mgh। h মানে উচ্চতা। তাহলে এখানে দেখ, প্রথম অংশের উচ্চতাও L/2, দ্বিতীয় অংশের উচ্চতাও কিন্তু L/2। ফলে স্থিতিশক্তির কিন্তু পরিমাণ দুক্ষেত্রে একই হবে। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে কার্য যদি আমরা বের করি, সেটা W1 আর W2 দুটোই সমান হবে, কারণ দুক্ষেত্রেই অতিক্রান্ত উচ্চতা L/2। তাহলে W1 W2 দুজনেরই মান হবে mg L/2। তাহলে T1টা হলো T2 থেকে বড়, আর দুক্ষেত্রে যে কৃতকার্য W1 এবং W2 তারা পরস্পর সমান। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এরটা। সঠিক উত্তর হবে অপশন ডি এরটা। তাহলে বোঝা গেল বিষয়টা। দেখো, এবার আমরা পরবর্তী অঙ্কে দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে? অসম প্রস্থচ্ছেদের নলের সরু অংশের মধ্যে দিয়ে কোনো প্রবাহিত হলে নলের ওই অংশে, চারটা অপশন দিয়েছে, প্রবাহীর বেগ আর চাপ উভয়ই বাড়ে, প্রবাহীর বেগ ও চাপ উভয়ই কমে, প্রবাহীর বেগ কমে কিন্তু চাপ বাড়ে, আবার বলছে প্রবাহীর বেগ বাড়ে কিন্তু চাপ কমে। তাহলে কোনটা সঠিক? এখানে দেখো বলেছে নলের সরু অংশ। সরু অংশ মানে কি? এরিয়া কম। তাহলে আমরা পড়েছিলাম, দেখো, ধারাবাহিকতার সমীকরণে এরিয়া ইন্টু ভেলোসিটি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তার মানে ভেলোসিটি এরিয়ার সাথে ব্যস্তানুপাতিক। তাহলে যেখানে এরিয়া কম হবে, অর্থাৎ সরু অংশ যেটা হবে, সেখানে গতিবেগ বেশি হবে। আবার আরো একটা জিনিস আমরা পড়েছি বার্নৌলিস থিওরেমে, সেখানে আমরা কি বলি যে বেগ শীর্ষ, ভেলোসিটি হেড, বেগ শীর্ষ প্লাস চাপ শীর্ষ মানে প্রেসার হেড, এদের যোগফল কি হয়? ধ্রুবক মানে কনস্ট্যান্ট। যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে ভেলোসিটি হেড প্লাস প্রেসার হেড ইজ ইকাল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বুঝতে পারছো, ভেলোসিটি যদি বেড়ে যায় তাহলে কিন্তু প্রেসার কমবে। তাহলে নলটা সরু হলো মানে এরিয়া কমে গেল, তাহলে ভেলোসিটি বাড়লো। আবার বার্নৌলিস থিওরেম অনুযায়ী ভেলোসিটি বাড়লে প্রেসার কমবে। তার মানে কি হবে? সরু অংশে বেগ বেশি হবে কিন্তু চাপ কমবে। তাহলে বেগ বাড়ে কিন্তু চাপ কমে। অপশন ডি হবে সঠিক উত্তর। এবার দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 14 কি বলছে? কোন সান্দ্র তরল, তার মধ্যে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বল, তার দ্রুতি 20 সেন্টিমিটার পার সেকেন্ড। ওই একই তরলে 1 সেমি ব্যাসার্ধের বলের দ্রুতি কত হবে? এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটির অঙ্ক। আমরা জানি টার্মিনাল ভেলোসিটি বা সীমান্ত বেগ ব্যাসার্ধের বর্গের সাথে সমানুপাতিক। টার্মিনাল ভেলোসিটি বা সীমান্ত বেগ ব্যাসার্ধের বর্গের সাথে সমানুপাতিক। তাই আমরা লিখতে পারি v1/v2 r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার। তাহলে v1টা দেখো কত? 20, আর v2 আমার আননোন। রেডিয়াস প্রথমে ছিল 2 সেমি, পরে রেডিয়াস হলো 1 সেমি। তাহলে v2 হয়ে গেল 5 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে তোমার উত্তর হবে অপশন এটা। তাহলে টার্মিনাল ভেলোসিটি আমরা এখানে ইউজ করলাম v প্রপোর্শনেট r স্কোয়ার। থিওরি খুব ভালো করে পড়তে হবে। আমি আগেও তোমাদের বলেছি, দেখো, থিওরি যে ভালো জানবে, যার ফর্মুলা এবং থিওরির কনসেপশন নিয়ে কোনো সমস্যা নেই, সে কিন্তু খুব সুন্দরভাবে অঙ্কগুলি করতে পারবে। কারণ সমস্ত অঙ্ক দাঁড়িয়ে আছে কনসেপ্ট আর ফর্মুলার উপর, এবং যেটা তৈরি হয় থিওরিটিক্যাল নলেজ ঠিক থাকলে। তাই ফিজিক্সের থিওরি এবং তার কনসেপশন ক্লিয়ার করার চেষ্টা করবে, তাহলেই দেখবে সব প্রশ্নের উত্তর বা সব নিউমেরিক্যাল তোমরা নিজেরাই করতে পারবে। 15 দেখো এখানে কি বলেছে? একটা অসম প্রস্থচ্ছেদের নল। দেখো দেখতেই পাচ্ছ ছবিতে একটা নল দেওয়া হয়েছে,
সেখানে 3টে পয়েন্ট দেখানো আছে এ বি সি। 3টে পয়েন্টের দেখো ক্রস সেকশন আলাদা। এ পয়েন্ট যেখানে আছে তার ক্রস সেকশনের থেকে বি এর ক্রস সেকশনটা ছোট, আবার সি এর ক্রস সেকশন আরো বড়। এখানে মানও বলে দিয়েছে। এ পয়েন্টটা যেখানে আছে দেখো বলা আছে সেখানকার প্রস্থচ্ছেদটা 25 সেন্টিমিটার স্কোয়ার। বি যেখানে আছে সেখানে প্রস্থচ্ছেদ 5 সেন্টিমিটার স্কোয়ার, আর সি এর জায়গাকার প্রস্থচ্ছেদ 35 সেন্টিমিটার স্কোয়ার। বলছে কোন অংশে জলের বেগ সবচেয়ে বেশি হবে। তা আমরা কি বললাম এই মাত্র একটা অঙ্কে, ইকুয়েশন অফ কন্টিনিউটি, ধারাবাহিকতার সমীকরণ কি হয় না, এরিয়া ইন্টু ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভেলোসিটি আর এরিয়া ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বলেছে কোন অংশে বেগ সর্বাধিক, তাহলে যেখানে এরিয়া কম, তাহলে এরিয়া সবচেয়ে কম কোথায়, বি পোর্শনে। তাহলে বি অংশে আমার বেগ সর্বোচ্চ হবে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। জাস্ট ইকুয়েশন অফ কন্টিনিউটির ফান্ডামেন্টাল বিষয়টা মাথায় রাখতে হবে যে এরিয়া কমলে ভেলোসিটি বেড়ে যায়। 16 কি বলছে, আর ব্যাসার্ধের রো ঘনত্বের এবং টি পৃষ্ঠটানের 1000টি জলবিন্দু মিলে একটা বড় জলবিন্দু তৈরি হলো। তাহলে 1000টা জলবিন্দু মিলে একটা বড় জলবিন্দু হলো। এর ফলে নির্গত শক্তি জলের তাপমাত্রা কতটা বৃদ্ধি করবে বার করতে হবে। তাহলে তাপমাত্রা কতটা বৃদ্ধি হবে এটা বার করার দেখো একটা ফর্মুলা কিন্তু আমি তোমাদের করিয়েছিলাম, যে তাপমাত্রা কতটা বৃদ্ধি পাবে। তো তাপমাত্রা কতটা বৃদ্ধি পাবে বার করতে গেলে আগে আমাদের বার করতে হবে এখানে আমাদের কতটা কার্য করতে হবে, যে আমরা কতটা কার্য করব। এই যে 1000টা জলবিন্দু মিলে একটা জলবিন্দু তৈরি করবে, তাহলে সেই 1000টা জলবিন্দু মিলে যখন একটি মাত্র জলবিন্দু তৈরি হয় তখন সেখানে কতটা কৃতকার্য হয় সেটা দেখবে আমরা ক্লাসে কিন্তু পড়ার সময় করেছি। এবার কতটা কৃতকার্য হয় সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু এবার কৃতকার্য থেকে আমরা তাপ বের করতে পারবো, কারণ আমরা জুলের সূত্র জানি W = JH। W = JH। তাহলে সেখান থেকে আমরা এইচটা পাবো, W পেলেই আমরা এইচ পাবো, কতটা তাপ উৎপন্ন হবে। এবার কতটা তাপ উৎপন্ন হবে এটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু এবার আমাদের তাপ উৎপাদন কতটা হবে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমার তাপমাত্রার পরিবর্তন কত হবে সেটা আমরা পেয়ে যাব, কারণ তাপের ফর্মুলা আমরা জানি H = mST, টি মানে চেঞ্জ ইন টেম্পারেচার। তো এইভাবে আমরা কিন্তু এই অঙ্কটার একটা থিওরি পড়েছিলাম ক্লাসে পড়ার সময়। আমি যদি সরাসরি সেই ফর্মুলাটা লিখি, আমি তোমাদের ক্লাসে দেখবে এটা ডিরাইভ করিয়েছি, যে তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার, উষ্ণতার পরিবর্তনের আমরা একটা ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম। সেই ফর্মুলাটা কিরম ছিল, চেঞ্জ ইন টেম্পারেচার = 3T/J rho s 1/r - 1/R। এই একটা ফর্মুলা কিন্তু আমরা ক্লাসে পড়েছি। এবার প্রথম কথা হচ্ছে তাহলে এখানে এই রো এর মান কত, এখানে দেখো রো হচ্ছে 1, কারণ এখানে জল নিয়ে আমাদের কাজ। আমাদের স্পেসিফিক হিট কত 1, কারণ জলের স্পেসিফিক হিট 1 হয়। এবার এখানে কটা তৈরি হয়েছে জলবিন্দু, 1000টা। তাহলে দেখো ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ বড় যে জলবিন্দু তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, ছোট ছোট জলবিন্দুগুলির ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। এদের মধ্যে একটা সম্পর্ক আমরা পড়েছিলাম, ক্যাপিটাল আর মানে n⁻⁻⁴ ইন্টু স্মল আর। তাহলে এখানে n এর মান 1000, তাহলে n এর মান যদি 1000 হয় তাহলে 1000 মানে 10³ হবে, তাহলে এটা হবে 10R। এটা হলো 10R। তাহলে এখানে দেখো আমরা ফর্মুলাটা পেলাম 3T/J rho s 1 করে। তাহলে এখানে ক্যাপিটাল আর এর জায়গায় আমরা বসাতে পারি 10 স্মল আর। ক্যাপিটাল আর এর জায়গায় আমরা পাবো 10 স্মল আর। তাহলে এখানে হয়ে গেল 3T/J, আমি 10 স্মল আর যদি এখানে এলসিএম করি তাহলে 10 - 9 9 হয়ে গেল, তাহলে হয়ে গেল 9। তাহলে হয়ে গেল 3 নং 27, তাহলে হয়ে গেল 27T/R
জে আর, আর নিচে কিন্তু 10 আছে, তাহলে হলো 2.7 ইন্টু টি বাই জে স্মল আর, 2.7 ইন্টু টি বাই জে স্মল আর। এখানে তোমাকে উত্তরটা নিয়ারেস্ট রাউন্ড ফিগারে লিখতে হয়। তো 2.7 মানে হচ্ছে এটাকে অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড ফিগার আমরা 3 বলতে পারি, তাহলে সেক্ষেত্রে লেখা যাবে 3t বাই জে আর, 3t বাই জে আর। যেহেতু 2.7 এসছে, 2.7 মানে এটা নিয়ারলি ইকুয়াল 3, সেই জন্য 3t বাই জে আর উত্তর লিখবে অপশন সি। 2.7 3-এর খুব কাছাকাছি একটা মান, তাই 3t বাই জে আর। এখানেও তুমি দেখতে পারো এই যে 9/10 আর, এই 9/10 মানে 9/10 মানে 0.9, 0.9 মানে অ্যাপ্রক্সিমেটলি 1, সেই জন্য 3t বাই জে আরটাই উত্তর করতে হবে। কিন্তু এই অঙ্কটা করতে গেলে তোমার এই ফর্মুলাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এটা ক্লাসে আমি করিয়েছি, আর না হলে এটা আবার তোমাকে ডিরাইভ করে করতে হবে, তাহলে সেটা একটা বড় সড়ো একটা আবার প্রসেস হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করতে হবে ফর্মুলাটাকে মেমোরিতে রাখার, এটা ক্লাসে আমরা করেছিলাম, ফলে একবার রিভিশন করে নেবে। এবার দেখো বলছে সমস্ত প্রক্রিয়ায় স্মলার ব্যাসার্ধের একটা সাবান বুদবুদ, তাহলে একটা সাবানের বাবেল, সোপ বাবেল, যার রেডিয়াস স্মলার, সেটা সমস্ত পরিবর্তন মানে আইসোথার্মাল প্রসেস, অর্থাৎ যেখানে উষ্ণতা স্থির থাকে। মনে রাখবে যখনই কোথাও উষ্ণতা স্থির থাকবে সেখানে আমরা সেই সমস্ত অঙ্ক করার জন্য মূলত বয়েলের সূত্র ব্যবহার করি। যদি কোথাও প্রেশার ট্রেশার ক্যালকুলেট করতে হয়, P1 V1 ইকুয়াল টু P2 V2, এই ইকুয়েশন ব্যবহার করা যায় যদি প্রয়োজন হয়। তার কারণ উষ্ণতা স্থির থাকলে চাপ আর আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। When temperature remain constant, then volume is inversely proportional with pressure. তো সেই জন্য আমরা বয়েলস লকে ইউজ করতে পারি। তো বলছে সমস্ত প্রক্রিয়ায় আর ব্যাসার্ধের একটা সাবান বুদবুদ, তার ব্যাসার্ধ 2r করা হলো, মানে r থেকে রেডিয়াস 2r করলে সাবান জলের পৃষ্ঠটান দিয়ে দিয়েছে সিগমা, তাহলে ব্যয়িত শক্তির পরিমাণ কত? তাহলে আমার পৃষ্ঠ শক্তি, তাহলে পৃষ্ঠ শক্তির ফর্মুলা দেখো আমরা পড়েছিলাম সারফেস টেনশন ইন্টু ডেল্টা এ, দ্যাট ইজ চেঞ্জ ইন এরিয়া। এবার সারফেস টেনশন এখানে সিগমা দিয়ে লিখেছি, তাহলে টি এর জায়গায় সিগমা লেখো। আর চেঞ্জ ইন এরিয়া কত? 4π2 স্মলার এর হোল স্কোয়ার, এটা হচ্ছে ফাইনাল এরিয়া, মাইনাস ইনিশিয়াল এরিয়া 4πr স্কোয়ার। এবার মনে রাখতে হবে এটা কিন্তু সাবান বুদবুদ মানে সোপ বাবেল, সোপ বাবেলের ক্ষেত্রে দুটো ফিল্ম হয়, তাহলে দুটো ফিল্মের কারণে এটাকে কিন্তু 2 দিয়ে গুণ করতে হয়। সোপ সলিউশন হ্যাজ 2 ফিল্ম, আমরা পড়েছি সারফেস টেনশনে, তাই এই এরিয়ার যে চেঞ্জটা বের করেছে এটাকে ডবল করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে কত হলো? 2 সিগমা, এখানে দেখো 4π কমন নিয়ে নাও, তাহলে 2 স্কোয়ার করলে 4r স্কোয়ার মাইনাস r স্কোয়ার, তার মানে 3r স্কোয়ার, 3 4 12, 12 দুগুণি 24, তাহলে 24 পাই সিগমা r স্কোয়ার, 24 পাই সিগমা r স্কোয়ার, মানে অপশন ডি তোমার উত্তর হবে। তাহলে এখানে কিন্তু এই 2 দিয়ে গুণ করার বিষয়টা মনে রাখতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা ভুলে যাও পরীক্ষার সময়, সব স্টুডেন্টরা ভুলে যায়, ঠিক আছে? সোপ সলিউশনের ডবল ফিল্ম হয়, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। 18 দেখো কি বলছে, বায়ুশূন্য স্থানে এ আর বি ব্যাসার্ধের দুটো গোলক বুদবুদ সময় প্রক্রিয়া, এটা সময় হবে না, এটা সমষ্ণ প্রক্রিয়া হবে। হ্যাঁ, এটা যে টাইপ করেছে একটু ভুল হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি এখানে সমষ্ণ মানে আইসোথার্মাল প্রসেস। তাহলে বায়ুশূন্য স্থানে এ এবং বি ব্যাসার্ধের দুটি গোলাকার বুদবুদ সমষ্ণ প্রক্রিয়ায় মানে আইসোথার্মাল প্রসেসে একটি নতুন বুদবুদে পরিণত হলো। নতুন বুদবুদের ব্যাসার্ধ কত? তাহলে এখানে দেখো যেহেতু বললাম আমি সমষ্ণ, তার মানে বয়েলের সূত্র তুমি প্রয়োগ করতে পারো। তাহলে আমরা লিখতে পারি এখানে P1 V1 প্লাস P2 V2 ইজ ইকাল টু PV, অর্থাৎ দুটো গোলক যারা ইন্ডিভিজুয়ালি ছিল তাদের যে
প্রেসার আর ভলিউমের গুণফল P1 V1 প্লাস P2 V2 ইকুয়াল টু PV। এবার P1 কত? P1 মানে এক্সেস প্রেসার, তাহলে P1 হচ্ছে দেখো 2T, টিটা হচ্ছে সারফেস টেনশন বাই 2T লিখবেন, এটা সোপ বাবেলে দেখো এক্সেস প্রেসার পড়েছো 40/R, তাহলে P1 এর জায়গায় লেখো 4T/A, এ হলো রেডিয়াস, আর ভলিউম কত 4πA3/3। আবার P2 হবে 40/B, P2 হবে 40/B, দ্বিতীয় বাবেলটার রেডিয়াস B ছিল, আর ভলিউম হবে 4/3πB3। এবার নতুন যে বাবেলটা হলো তার প্রেসারটা হবে 40/R, আমি ধরলাম নতুন বাবেলের রেডিয়াস R, আর ভলিউম তাহলে হবে 4/3πR3। তাহলে এখানে দেখো 40 সব কেটে গেল, 4π কেটে গেল, 3 কেটে গেল, তাহলে কি থাকলো এখানে A স্কোয়ার, এখানে থাকছে কি B স্কোয়ার, এখানে থাকছে কত R স্কোয়ার। তাহলে নতুন বাবেলের রেডিয়াস হবে √A স্কোয়ার প্লাস B স্কোয়ার। তাহলে অপশন এটা উত্তর হবে। তাহলে এখানে দেখো বয়েলস লয়ের কনসেপ্টটা কিন্তু লাগাতে হলে সমস্ত শব্দটা থাকলেই বুঝবে সেই অঙ্কে বয়েলের সূত্র ব্যবহার করতে হতে পারে। দেখো কোশ্চেন নাম্বার 19 কি বলেছে, বলছে অসমান প্রস্থচ্ছেদ যুক্ত একটা অনুভূমিক নল, একটা হরাইজন্টাল পাইপ আছে যার ক্রস সেকশনটা কনস্ট্যান্ট নয়, ভেরিয়েবল। একটা জায়গায় ক্রস সেকশন A, আরেক জায়গায় ক্রস সেকশন 2A। এবার এর মধ্যে দিয়ে লিকুইড ফ্লো করছে, বলছে তরল প্রবাহিত হওয়ার সময় সরু অংশের মধ্যে চাপ P, প্রবাহের বেগ V। যদি তরলের ঘনত্ব রো হয় তাহলে মোটা অংশে চাপ ও বেগের মান কত হবে? তাহলে প্রথমে আমরা বেগটা বের করব কি দিয়ে, ইকুয়েশন অফ কন্টিনিউটি দিয়ে। তাহলে সরু অংশের এরিয়া A, ভেলোসিটি V, মোটা অংশের এরিয়া 2A, আমি ভেলোসিটি আননোন ধরলাম V ড্যাশ, তাহলে V ড্যাশ হয়ে গেল তোমার দেখো V/2, V ড্যাশ হয়ে গেল V/2। তাহলে এইটা আমার একটা উত্তর হয়ে গেল যে আমার মোটা অংশে তরলের বেগ কত। এবার দরকার প্রেসার। তো প্রেসারের ক্ষেত্রে যখন আমরা বের করব আমরা সিম্পল বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করব। বার্নৌলিস থিওরেম কি ছিল, ভি স্কোয়ার মানে V1 স্কোয়ার বাই 2G প্লাস P1/ρg ইজিক্যাল টু আমরা লিখতে পারি V2 স্কোয়ার বাই 2G প্লাস P2/ρg। এটা হচ্ছে আমাদের বার্নৌলিস থিওরেমের ইকুয়েশন হরাইজন্টাল পাইপের ক্ষেত্রে, অনুভূমিক নলের ক্ষেত্রে। এবার এখানে V1 মানে দেখো তোমায় বলা আছে V, P1 যেটা সেটা বলা আছে P, V2 মানে যেটা ফাইনাল ভেলোসিটি যেটা বার করলাম আমরা V/2 হয়, তাহলে V/2, নিচে 2G আছে, আর এই প্রেসারটা আননোন, এটা আমায় বের করতে হবে। এইবার আমরা যদি সাইড চেঞ্জ করি দেখো তাহলে আমরা কি লিখতে পারি, আমরা সাইড চেঞ্জ করলে দেখো লিখতে পারি V স্কোয়ার বাই 2G মাইনাস এটাকে পাশে আনলে V স্কোয়ার বাই 8G, আর এখানে 1/ρg, এটা হবে P2 মাইনাস P। তাহলে এখান থেকে দেখো আমরা তাহলে পেয়ে যাচ্ছি V স্কোয়ার, এটা বিয়োগ করলে দেখো 2 আর 8 এর এলসিএম 8 হবে, তাহলে 8 মানে এখানে তোমার আসবে হচ্ছে তাহলে 4, তাহলে 8 এলসিএম হলো, উপরে হচ্ছে 4 থেকে 3 মানে হবে তোমার এটা 3/8 V স্কোয়ার বাই G, আর ডান দিকে থাকছে 1/ρg P2 মাইনাস P।
ঠিক আছে। এইবার তাহলে জিটা কেটে যাবে, তাহলে আমরা এখান থেকে দেখো আমি এইখানে লিখছি, ওখানে জায়গা নেই, তাহলে আমরা লিখতে পারি P2 মাইনাস পি ইজ ইকাল টু জি কেটে গেল, তাহলে 3/8 রো ভি স্কোয়ার, দেখো রো দিয়ে গুণ করো, তাহলে 3/8 ভি স্কোয়ার বাই জি, জি কেটে গেছে, তাহলে 3/v রো ভি স্কোয়ার, তাহলে P2 তোমার চলে আসলো P প্লাস 3/8 রো ভি স্কোয়ার, P প্লাস 3/8 রো ভি স্কোয়ার। এবার এখানে যদি লিকুইডটা জল হয়, এখানে যদিও মেনশন করেন, এখানে তোমাদের অঙ্কটা একটু ভুল আছে, তোমাকে বলা উচিত ছিল যে তরলটা জল, তাহলে যদি জলের ক্ষেত্রে আমরা কাজ করি, তাহলে ফর ওয়াটার, জলের ক্ষেত্রে যদি তরলটা জল হয় তাহলে রো এর ভ্যালু 1 হয়, আমরা জানি জলের ঘনত্ব 1, তাহলে দেখো তোমার প্রেশারটা হবে P প্লাস 3/8 ভি স্কোয়ার, তাহলে তোমার উত্তর হবে সি এরটা P প্লাস 3/8 ভি স্কোয়ার আর V/2, সি এরটা তোমার অ্যান্সার হবে। এখানে রো এর ভ্যালুটা 1, এটা বলা নেই কোশ্চেন, এটা ওদের একটা ভুল হয়েছে দিতে, এটা অ্যাকচুয়ালি তরলটা হবে জল, তাহলে জলের ঘনত্ব 1 হয়, তাই রো 1 বসবে। তাহলে আমরা এখানে দেখো দুটো ইকুয়েশনকে কম্বাইন করলাম, একটা হচ্ছে বার্নৌলিস থিওরেমকে, আর একটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটিকে, ধারাবাহিকতার সমীকরণকে। দেখো 20, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো অঙ্ক। দেখো কি বলেছে, বলছে বি ব্যাসার্ধের একটা বৃত্তাকার রিং, তাহলে একটা রিং আছে, আমি ছবিটা আরেকবার আঁকছি, তাহলে এই হচ্ছে আমাদের একটা রিং, এই রিংটার ব্যাসার্ধ দেখো বলা আছে বি, এর সাহায্যে বুদবুদ ফোলানোর জন্য এর সঙ্গে লেগে থাকা সাবান ফিল্মের অভিলম্বে এর সাথে এরকম পারপেন্ডিকুলার ডিরেকশনে কি করা হলো, ভি বেগে ফু দেওয়া হলো, মানে এইভাবে একটা ভেলোসিটি দিয়ে ভি বেগে ফু দিয়েছে। তখন এটা ধরো লোহার রিং আছে, একটা লোহার রিং, যে রিংটা রেডিয়াস বি, আর ওই রিংটাকে আমরা প্রথমে কি করেছি, একটা সোপ সলিউশন মানে সাবান জলের একটা দ্রবণ বানিয়েছি, সেই সোপ সলিউশনের মধ্যে লোহার রিংটাকে আগে ইমার্জ করেছো, ডুবিয়েছো, এবার আস্তে করে লোহার রিংটাকে তুলতে হবে, তুললে কি হবে, লোহার রিং এর উপরে এবং নিচে আপার এবং লোয়ার সারফেসে একটা সোপ সলিউশনের লেয়ার তৈরি হবে, দুটো, উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার, আর মাঝখানে কি থাকবে, এয়ার। এবার যদি ওই রিংটার মধ্যে তুমি ফু দাও, ভি ভেলোসিটিতে একটা ফু দিতে বলেছে, তাহলে এবারে দুটো যে লেয়ার ছিল সোপ ফিল্ম, সেই দুটো লেয়ার রিং থেকে ডিটাচড হতে চেষ্টা করবে এবং হয়ে একটা বাবল শেপ নেবে। তাহলে যে তোমায় কি বলছে, ভি বেগে ফু দেওয়া হলো, ধরে নেওয়া যাক বুদবুদের ভেতরের দেওয়ালে ধাক্কা খেয়ে বায়ু গতিহীন হয়, মানে এই যে ফু দিলাম, তাহলে বাতাস যখন ওই বাবেলের মধ্যে ঢুকছে, ঢুকে থেমে যাচ্ছে। এবার বলছে সোপ সলিউশনের সারফেস টেনশন টি আর বায়ুর ঘনত্ব রো হলে বুদবুদটা যখন ওই রিং থেকে ডিটাচড হবে তখন তার রেডিয়াস কত। তাহলে ধরো আমি এখানে যখনই ফু দিলাম, আমি যখনই এখানে ফু দিচ্ছি, ফু দেওয়ার সাথে সাথে এখানে আস্তে আস্তে বাবেলটা তৈরি হবে। ধরো যে মুহূর্তে আমার বাবেলটা এই রিং থেকে ডিটাচড হবে, সেই মুহূর্তে ধরো বাবেলের রেডিয়াস হয়েছে কত, বি, সেই মুহূর্তে বাবেলটার রেডিয়াস আমি ধরে নিচ্ছি আর। তাহলে এই যে বাবেলটা তৈরি হলো, যেটা ডিটাচড হবে রিং থেকে, তাহলে এই বাবেলটার সেন্টার ধরো, তাহলে যে মুহূর্তে ওর ডিটাচড হচ্ছে সেই মুহূর্তে ওর রেডিয়াস কত, ধরো আর। এখান থেকে একটা নর্মাল ড্র করে দিই, আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এবার দেখো যেই বাবেলটা ফর্ম হবে, তাহলে এই বাবেলের গা বরাবর তো একটা পৃষ্ঠটান থাকবে, কারণ এই যে লিকুইড ফিল্ম মানে সোপ সলিউশনের যে ফিল্ম, সেই সোপ সলিউশনের ফিল্ম কি চাইবে, সোপ সলিউশনের ফিল্ম চাইবে যে যাতে আমাদের বাবেলের এরিয়াটা সবচেয়ে কম হয়। তাহলে যখন আমি ফু দেব দিয়ে বাবেলটা ফর্ম করব,
তাহলে সারফেস টেনশন কি চাইবে? টু মিনিমাইজ দ্য এরিয়া। তার ফলে এই সব ফিল্মের সারফেস বরাবর কিন্তু একটা পৃষ্ঠটান কাজ করবে। এই বরাবর একটা কি থাকবে? পৃষ্ঠটান থাকবে। ধরো পৃষ্ঠটানটা টি, যে পৃষ্ঠটান কি চাইবে? তোমার ওই সোপ বাবেলের এই পৃষ্ঠটান কি চাইবে? সোপ বাবেলের এরিয়াটাকে মিনিমাইজ করতে। ধরলাম পৃষ্ঠটানটা টি। এবার দেখ, তাহলে এই টি কে কিন্তু আমরা কম্পোনেন্টে ভাঙতে পারবো। তো টি এর কম্পোনেন্ট আমরা কি কি পাবো? একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। এদিকেও তাই, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। এবার দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরেছি, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তাহলে এদিকেরটা থিটা হবে, এই দিকের অ্যাঙ্গেলও থিটা হবে। তাহলে টি এর কম্পোনেন্ট দেখো, এইদিকে থাকবে টি সাইন থিটা, আর এদিকে থাকবে কত? টি সাইন থিটা। আর টি কস থিটা কম্পোনেন্ট গুলো ব্যালেন্স হবে। তাহলে যেই আমি ফু দিলাম, বাবেলটা তৈরি হলো। এবার যে মুহূর্তে বাবেলটা ডিটাচ হচ্ছে, তখন যে সারফেস টেনশন কাজ করবে অ্যালং দ্য ট্যানজেন্ট, সেই সারফেস টেনশন চাইবে কি? বাবেলের এরিয়াকে মিনিমাইজ করতে। তাহলে এই সারফেস টেনশনটাকে আমরা কম্পোনেন্টে ভাঙলে আমরা দেখো দুটো কম্পোনেন্ট পাচ্ছি, টি কস থিটা, টি সাইন থিটা। টি কস থিটা গুলো এখানে ক্যান্সেল হবে, টি সাইন থিটা গুলো পড়ে থাকবে। তাহলে আমরা টোটাল ডিউ টু সারফেস টেনশন কতটা ফোর্স পাবো? তাহলে এবার সেটা আমরা লিখি, যে ফোর্স ডিউ টু সারফেস টেনশন, তাহলে ফোর্স ডিউ টু সারফেস টেনশন, ধরলাম এফ, কি হবে? লেন্থ ইন্টু টি সাইন থিটা। সারফেস টেনশনের কম্পোনেন্ট কত? টি সাইন থিটা। এটাকে মাল্টিপ্লাই করবে লেন্থ দিয়ে। এখানে লেন্থ হচ্ছে ওই রিংটার সার্কামফিয়ারেন্স। রিং এর সার্কামফিয়ারেন্স কত? 2 পাই বি। কিন্তু একটা যে মাথায় রাখতে হবে, এটা সব সলিউশন, ফলে এটাকে আমাকে আবার 2 দিয়ে কিন্তু গুণ করতে হবে। এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে তোমার ফর্মুলাটা হলো তাহলে 4 পাই বি টি সাইন থিটা। তাহলে সারফেস টেনশনের জন্য আমি ফোর্স পেলাম 4 পাই বি টি সাইন থিটা। 4 পাই বি টি সাইন থিটা, এই ফোর্সটা কাজ করলো সারফেস টেনশনের জন্য। আবার দেখো, ওই যে আমি ফু দিলাম, আমি মুখ দিয়ে একটা ফু দিয়েছি, সেই ফুটা গিয়ে যে বায়ু প্রবাহটা হলো, সেই বাতাসটা গিয়েও তো ওই বাবেলটাকে ধাক্কা দিচ্ছে। তাহলে সেই ফোর্সটা কত? তাহলে সেই ফোর্সটা কত? ফোর্স ডিউ টু এয়ার ফ্লো, যে বাতাসের প্রবাহের জন্য ফোর্স। তার দেখে একটা ফর্মুলা পড়েছিলি, এভি স্কোয়ার রো। বায়ু প্রবাহের জন্য ফোর্সের ফর্মুলা হয় এ ভি স্কোয়ার রো। এখানে এরিয়াটা কত? ওই রিংটার এরিয়া হচ্ছে পাই বি স্কোয়ার, তাহলে পাই বি স্কোয়ার ভি স্কোয়ার রো। এবার যে মুহূর্তে বাবেলটা রিং থেকে ডিটাচড হবে, তখন এই দুটো ফোর্স অবশ্যই সমান হতে হবে। যখন এই সারফেস টেনশনের জন্য যে ফোর্স, যার জন্য বাবেল চাইছে তার এরিয়াকে মিনিমাইজ করতে, আর আমি যে ফু দিচ্ছি তার জন্য যে ফোর্স, এই দুটো ফোর্স যে মুহূর্তে সমান হবে, তখনই তোমার বাবেলটা রিং থেকে ডিটাচড হবে। তাহলে যেহেতু বলেছে বাবেলটা ডিটাচড হওয়ার কথা, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা দুটো ফোর্সকে ইকুয়াল করব। তাহলে 4 পাই বি টি সাইন থিটা, এইটা ইজিক্যাল টু হবে পাই বি স্কোয়ার ভি স্কোয়ার রো। তাহলে এখান থেকে এবার একটু আমরা সলভ করব। তাহলে সলভ করলে দেখো, আমাকে বের করতে বলেছে কি? আমাকে বের করতে বলেছে যে মুহূর্তে বাবেলটা বিচ্ছিন্ন হবে, সেই মুহূর্তে ওই বাবেলটার রেডিয়াস। তাহলে আমরা এখানে দেখো কি করতে পারি, 4 পাই বি। এবার এই যে বাবেলটার রেডিয়াস তো আমি আর ধরেছিলাম, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এখান থেকে দেখো আমি বলতে পারি সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে সাইন থিটার জায়গায় লিখবো বি বাই আর, আর এখানে পাই বি স্কোয়ার ভি স্কোয়ার রো। তাহলে সাইন থিটার জায়গায় বি বাই আর লিখলে, এবার এই আরটাই তো বাবেলের রেডিয়াস, তাহলে আর এর ভ্যালু সলভ করো। তাহলে দেয়ারফর আর তাহলে কত হবে? আর হবে দেখো পাই কেটে যাবে, তাহলে 4 থাকবে, টি থাকবে, পাই কাটবে, বি স্কোয়ার কেটে যাবে, তাহলে নিচে আসবে কত? রো আর ভি স্কোয়ার, 4t বাই রো ভি স্কোয়ার, মানে অপশন
বি উত্তর হবে 4t/ρv²। এটা হবে তোমার নতুন বাবেলটার রেডিয়াস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। তাহলে কনসেপ্টটা বুঝতে পারলে, যখন আমি ফু দিচ্ছি সেই মুহূর্তে যখন বাবেলটা তৈরি হলো, তাহলে যে মুহূর্তে বাবেলটা ওই রিং থেকে ডিটাচড হয় সেই মুহূর্তে সারফেস টেনশনের জন্য যে ফোর্স, সেই ফোর্সটা, আর আমি ফু দিলাম ওই লোহার রিংটার উপরে, তার জন্য যে ফোর্স, দুটো ফোর্সকে সমান হতে হবে। তাই জন্য দুটো ফোর্স আমরা ক্যালকুলেট করলাম, করে ইকুয়াল করলে আমাদের নতুন বাবেলের রেডিয়াসটা আমরা পেয়ে যাব। দেখো নেক্সট 21 কি বলেছে, 3.51 নাম্বার চিত্র। তাই একটা ছবি দিয়েছে, সেখানে বলছে চিত্রে যে ছবিটা দেখানো হয়েছে সেই ব্যবস্থায় একটি নল দুটি ভিন্ন ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার শাখায় বিভক্ত। দেখো একটা নল দুটো হাফে ভাগ হয়েছে, উপরের একটা হাফ আবার নিচের একটা হাফ। পি অংশ আর কিউ অংশের ক্ষেত্রফল বলে দিয়েছে a/3, আর নিচের পোর্শনটা যেটা কিউ, সেখানকার যে এরিয়া সেটা দেখো বলেছে 2a/3। এই জায়গাটার এরিয়া হচ্ছে 2a/3 আর উপরেরটার এরিয়া a/3। নলটির মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 0.1 মিটার কিউব জল প্রবাহিত হয়। এই নলের মধ্যে দিয়ে পার সেকেন্ডে যে জলের ফ্লো হচ্ছে সেই জলটার আয়তন হচ্ছে 0.1 মিটার কিউব। এবার বলছে পি অংশে জলের বেগ, ধরো পি পয়েন্ট দিয়ে যে জল যাচ্ছে তার ভেলোসিটি কত 20। এখানে ভেলোসিটি v1 ধরো, v1টা বলে দিয়েছে কত 20, এটা v1 এর ভ্যালু। এবার কিউ পয়েন্টে যে লিকুইড যাবে তার ভেলোসিটি, চলো কিউ পয়েন্টে লিকুইডটার ভেলোসিটি ধরে নেওয়া যাক v2। এই v2টা বের করতে হবে। তাহলে এখানে দেখো আমার পি পয়েন্ট থেকে যে লিকুইডটা বেরোচ্ছে প্রতি সেকেন্ডে তার ভলিউম কত হবে, পি পয়েন্ট থেকে যে লিকুইড পার সেকেন্ডে বেরোচ্ছে তার ভলিউম হবে a/3 v1। কিউ পয়েন্ট থেকে যে লিকুইড বেরোচ্ছে তার ভলিউম হবে 2a/3 v2। এবার এই দুটো ভলিউমকে যোগ করলে নিশ্চয়ই যেটা এন্টার করছে তার ভলিউমের সাথে সমান হবে, সেটা দেখো আছে 0.1। ঠিক আছে, তাহলে পি পয়েন্ট থেকে যে লিকুইডটা পাস করলো পার সেকেন্ডে তার ভলিউম a/3 v1। কিউ পয়েন্ট থেকে যে লিকুইড যাচ্ছে তার ভলিউম 2a/3 v2। এবার এই ভলিউম দুটো যোগফলটা কার সমান হবে, যেটা অ্যাকচুয়ালি ঢুকছে, যেটা ঢুকছে তার ভলিউম কোশ্চেনে বলেছে 0.1। তাহলে এই হলো আমার ইকুয়েশন। এইবার তাহলে a এর ভ্যালু কত বলা আছে 10⁻², v1 বলা আছে 20, a এর ভ্যালু 10⁻², v2টা আননোন, এটা 0.1। তাহলে এখান থেকে দেখো তুমি যদি ক্যালকুলেট করো তাহলে v2 এর ভ্যালু তোমার কত আসবে, তুমি সাইড চেঞ্জ করে নাও আগে। তাহলে এখানে v2 2 × 10⁻²/3, এখানে 0.1 মাইনাস এটা 20 × 10⁻³ তাহলে এখান থেকে এটা সলভ করো, সলভ করলে তোমার v2 চলে আসবে 5 মিটার পার সেকেন্ড। v2 হবে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানটা একটু লিখলাম ভুল, সরি, এটা -2 ছিল। তাহলে 2 × 10⁻²/3 ইন্টু v2, এটাকে সাইড চেঞ্জ করে নাও, করে এবার সলভ করবে, v2 আসবে 5 মিটার পার সেকেন্ড। এটাও কিন্তু ভালো অঙ্ক কনসেপচুয়ালি। তাহলে পি আর কিউ দুটো পার্ট থেকে যে লিকুইডটা ফ্লো করছে পার সেকেন্ডে তার ভলিউম, আর যে লিকুইডটা ঢুকছে এন্টায়ার সিস্টেমে প্রতি সেকেন্ডে সেই ভলিউমটাকে ইকুয়াল করতে হবে। তাহলেই কিন্তু সলভ করলে আমাদের কিউ পয়েন্টে ভেলোসিটি বেরিয়ে যাবে। দেখো 22 কি বলেছে, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, সেখানে বলা হয়েছে একটা সিলিন্ডার আছে, h উচ্চতা বিশিষ্ট একটা চোঙাকৃতি জলাধার।
তার মানে আমি একটা আগে সিলিন্ডার আঁকি, আগে দাঁড়াও। ধরো এই হচ্ছে একটা সিলিন্ডার, একটা সিলিন্ডার আমাদের দিয়েছে, এই দেখো এই হচ্ছে, আমরা একটা সিলিন্ডার আঁকি আগে। কিরকম হয়ে গেল, 1 মিনিট। আমরা একটা এই হচ্ছে সিলিন্ডারটা আগে আঁকো। ধরো এই, তারপরে দুটো লাইন ড্র করে নি। ধরো এটা কিরকম হয়ে যাচ্ছে, দাঁড়া 1 মিনিট, আমি ছবিটা আগে ঠিক করে একটু এঁকে নি। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমার সিলিন্ডারটা। হ্যাঁ, এই হলো সিলিন্ডার। ওকে, এই হচ্ছে সিলিন্ডার। এবার কি বলেছে, এই সিলিন্ডারটার মধ্যে আমাদের কি আছে, একটা তরল দূরে ভর্তি করা আছে, পুরো একদম জল ভরা আছে বা কোনো তরল দিয়ে ভর্তি করা আছে। এই সিলিন্ডারটার হাইট আছে h। এবার এখানে দুটো হোল করা আছে, এখানে একটা হোল করা হয়েছে q, এখানে একটা হোল করা আছে p। ঠিক আছে, এখানে দেখো ছবিতে বলা আছে এই যে কিউতে যে হোলটা, তার ডেপথ, এই ডেপথটা আছে h1 ফ্রম দ্য আপার সারফেস, আর পিতে যে হোলটা আছে সেটা এই বটম সারফেস থেকে, এর হাইট আছে h2। এবার বলেছে এটা যদি তোমার গ্রাউন্ড হয়, তাহলে কি বলেছে যে পিও কিউ বিন্দু থেকে যে জল নির্গত হচ্ছে সেটা কিন্তু ভূপৃষ্ঠে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে পড়ছে, অর্থাৎ কিউ থেকে যে জল বেরোচ্ছে সেটা যে বিন্দুতে গিয়ে পড়বে, পি থেকে যে জল বেরোচ্ছে সেটাও কিন্তু একই পয়েন্টে গিয়ে গ্রাউন্ডে হিট করছে। তাহলে দুজনে একই পয়েন্টে গিয়ে গ্রাউন্ডে হিট করছে। এবার দেখো আমরা টরিসেল্লিস থিওরেম পড়েছিলাম। টরিসেল্লিস থিওরেম অনুযায়ী আমরা দেখো পড়েছিলাম যে কোন একটা ছিদ্র দিয়ে যে তরলটা নির্গত হয় সেই তরলের বেগের ফর্মুলা হয় √2gh। এই এইচটা কি, ওপরের তল থেকে, লিকুইডের আপার সারফেস থেকে ওই যে হোলটা তার ডেপথ। তাহলে এখানে দেখো কিউ পয়েন্ট থেকে যে লিকুইডটা বেরোচ্ছে তার ভেলোসিটি লেখা উচিত √2gh1। আবার পি পয়েন্ট থেকে যে লিকুইডটা বেরোচ্ছে তার ভেলোসিটি লেখা উচিত √2gh-h2। কারণ পি পয়েন্ট থেকে যে লিকুইডটা বেরোবে তার দেখো ডেপথটা h-h2, আর কিউ পয়েন্ট থেকে যে লিকুইড বেরোচ্ছে সেই ছিদ্রের ডেপথ হচ্ছে h1। এবার যেহেতু এখানে বলা আছে দুজনই একই পয়েন্টে গিয়ে গ্রাউন্ডে হিট করেছে, দুজনে মাটিতে একই জায়গায় গিয়ে পড়ছে, তার মানে এটা পরিষ্কার যে কিউ থেকে যে লিকুইডটা বেরোচ্ছে আর পি থেকে যে লিকুইড বেরোচ্ছে এদের দুজনের ভেলোসিটি সমান হবে। এদের দুজনের ভেলোসিটি সমান হবে। ভেলোসিটি সমান না হলে কোনোভাবেই তারা একই বিন্দুতে গিয়ে পড়তে পারবে না। আমরা হরাইজন্টাল প্রজেক্টাইলে এই থিওরি কিন্তু আমরা জানি, ভেলোসিটিটা সমান হতে হবে, যেহেতু বলা আছে ওরা একই বিন্দুতে গিয়ে পড়ছে। তাহলে এবার যদি দুটোকে আমরা সমান করে দিই, দেখো তাহলে ভিকিউ আর ভিপি যদি সমান করা হয় তাহলে আমরা অনায়াসে বলতে পারি h1টা হবে h-h2, h1 হবে h-h2, বা h ইকুয়াল টু বলা যেতে পারে h1 প্লাস h2। এবার তোমাকে বার করতে বলেছি কি h1 আর h2 অনুপাত। তাহলে h1/h2 যদি আমরা অনুপাত করি তাহলে সেই h1/h2 অনুপাত এখানে তাহলে কত হবে। তাহলে দেখো একটা জিনিস, এই পি আর কিউ বিন্দু থেকে যে তরল নির্গত হচ্ছে তাদের বেগ সমান, এবং এই নির্গত তরলের বেগ নির্ভর করে কার উপর, ডেপথের উপরে।
তাহলে পি আর কিউ, এখানে তো দুজনের ডেপথ আলাদা, তাহলে কি এখানে কোনোদিনও সম্ভব পি থেকে নির্গত তরল আর কিউ থেকে নির্গত তরলের বেগ সমান হবে? কোনোদিনও সম্ভব নয়। পি থেকে এবং কিউ থেকে নির্গত তরলের বেগ তখনই সমান হওয়া সম্ভব যখন ওদের দুজনের গভীরতাটা সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা সম্ভব হবে যদি আমাদের H1 আর H2 কি হতে হবে? ইকুয়াল। H1 আর H2 ইকুয়াল হতে হবে। তার মানে অর্থাৎ এই যে চোঙটা, এই চোঙের ঠিক মধ্যবিন্দুতে, ঠিক মিডিল পয়েন্টে এই পি আর কিউ দুটো হোলকে কোইনসাইড করতে হবে। তাহলে কি হবে? দুজনেরই গভীরতা হবে H/2 এবং সেক্ষেত্রে যে ছিদ্র দিয়ে তরল বেরোবে তারা দুজনে একই স্থানে গিয়ে মাটিতে পড়বে। তাহলে সেক্ষেত্রে H1 H2 সমান হওয়া মানে H1 আর H2 অনুপাত কত হবে? 1। H1 এবং H2 অনুপাত কত হবে? 1। মানে অপশন এ তোমার রাইট অ্যান্সার। এটা ঠিক ক্যালকুলেশন করার অঙ্ক না, এটা হচ্ছে কনসেপ্টের অঙ্ক। যেহেতু এখানে বলেছে পি আর কিউ দুটো বিন্দু থেকে যে তরল নির্গত হচ্ছে তারা একই স্থানে গিয়ে পড়বে, তাহলে এটা কনফার্ম ওদের থেকে নির্গত তরলের বেগ সমান হতে হবে। এবং একই স্থানে পড়ার জন্য শুধু বেগ সমান নয়, ওদের গ্রাউন্ড থেকে হাইটও সমান হতে হবে। তাহলে এই যে H1 আর H2 দুটো ডিফারেন্ট হাইট দেখাচ্ছে, এই দুটো হাইট সমান না হলে কোনোদিনও এই ঘটনাটা ঘটা সম্ভব নয়। তাহলে H1 H2 অনুপাত হবে 1:1। দেখো 23 কি বলছে? বলছে একটা তরলের 19.5 কেজি পার মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট একটা সোনার বলকে তার প্রান্তীয় বেগ দিয়েছে দেখ 0.2। তাহলে একটি তরলে সোনার বল, তার ডেন্সিটি দেওয়া আছে, তার টার্মিনাল ভেলোসিটি দেওয়া আছে, লিকুইডটারও ডেন্সিটি দিয়ে দিয়েছে। এবার বলেছে যে ও 10.5 কেজি পার মিটার কিউব ঘনত্বের সমান আকারের সম আয়তনের রূপোর বলের প্রান্তীয় বেগ কত হবে? তাহলে প্রথমে সোনার বল, তাহলে সোনার বলের ক্ষেত্রে ধর ভি গোল্ড, তার প্রান্তীয় বেগের ফর্মুলা কি লিখবো? 2r² সিগমা মাইনাস রো ইন্টু জি বাই 9η। তাহলে গোল্ড বলের ক্ষেত্রে তাহলে কি দাঁড়ালো এবার ব্যাপারটা? রেডিয়াস কত বলেছে দেখো, রেডিয়াস তোমার বলেছে 0.2, রেডিয়াসের জায়গায় 0.2 বসিয়ে দাও। সিগমা হচ্ছে 19.5, রো হচ্ছে 1.5 ইন্টু জি বাই 9η। এটা একটা ইকুয়েশন। এবার কি সিলভার বল, তাহলে সিলভার বলের ক্ষেত্রে কি হবে? ভেলোসিটি অফ সিলভার বল ফর্মুলা তো একই, 2। এই r² এর জায়গায় তাহলে রেডিয়াস তো একই থাকবে 0.2। এবার সিগমা, এবার সিলভারের ডেন্সিটি সেটা 10.5 আর লিকুইডের তো 1.5ই থাকবে বাই 9η। এবার এই দুটোকে যদি আমরা রেশিও করি, আচ্ছা সরি আমার একটা ভুল হয়েছে, এখানে রেডিয়াসের না ভ্যালুটা কিন্তু কোশ্চেনে দেওয়া নেই। এখানে রেডিয়াসের ভ্যালু কিন্তু দেওয়া নেই, রেডিয়াসটা r² ধরছি। যেহেতু এখানে বলা আছে সম আয়তন, সোনার বল আর রূপোর বলের আয়তন সমান, তাহলে আমরা দুজনেরই রেডিয়াস r ধরে নিচ্ছি। যেহেতু আয়তন সমান তাহলে রেডিয়াস সমান ধরতে কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে সোনার বল 2r² সিগমা মাইনাস রো ইন্টু জি বাই 9η, আমরা সিগমা আর রো এর ভ্যালুটা বসিয়েছি, সোনার ঘনত্ব আর তরলের ঘনত্ব। তারপরে রূপোর বল, তাহলে রূপোর ঘনত্ব আর তরলের ঘনত্ব বসবে। রেডিয়াস দুটো বলেরই সেম, কারণ সম আয়তন কথাটা বলা আছে। এবার দুটোকে যদি আমরা ডিভাইড করি, দেখো ভি গোল্ড বাই ভি সিলভার, দেখো ডিভাইড যেই করবো আমরা, উপরে হবে 19.5 মাইনাস 1.5, এখানে 10.5 মাইনাস 1.5। এবার ভি গোল্ডের ভ্যালু হচ্ছে 0.2 বাই ভেলোসিটি অফ সিলভার বল,
আর ওপরে 18 হয়ে যাবে তোমার, 19.5 থেকে 1.5 বাদ দেবে, আর নিচে 10.5 থেকে 1.5 বাদ দিলে 9 হবে, তাহলে এটা ক্যান্সেল হলে 2, তাহলে তোমার অ্যান্সার হবে ভেলোসিটি অফ সিলভার বল আসবে দেখো 0.1 মিটার পার সেকেন্ড, 0.1 মিটার পার সেকেন্ড, 0.1 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এবার চলে এসো পরের অঙ্কে। কি বলেছে? পারদের পৃষ্ঠটান 0.465, পারদের পৃষ্ঠটান 0.465 নিউটন পার মিটার, বায়ুমণ্ডলীয় চাপ 1.01 10⁵ পাস্কেল, 1.101 10⁵ পাস্কেল, এটা পাস্কেল হবে, পিএইচ নয়। হ্যাঁ, 6 মিলিমিটার ব্যাসার্ধের একটা পারদের ফোঁটার অভ্যন্তরে মোট চাপ কত? তাহলে অভ্যন্তরে যখনই কোনো কিছুর মোট চাপ বার করতে হবে, তাহলে আগে তোমাকে বার করতে হবে এক্সেস প্রেসার। তাহলে প্রথমে আগে এক্সেস প্রেসার বার করো, ডেল্টা পি। এটা পারদের বলেছে, তাহলে পারদের ক্ষেত্রে ডেল্টা পি হয় 2T/R। এবার আমাদের ভেতরে এক্সেস প্রেসার আমরা পেয়ে গেলাম। তাহলে এক্সেস প্রেসার মানে কি? এক্সেস প্রেসার মানে ইনসাইড প্রেসার মাইনাস আউটসাইড প্রেসার। তোকে বলেছে পারদের ফোঁটার অভ্যন্তরের চাপ মানে পিআইটা বের করতে হবে। তাহলে পিআই দেখ হবে ডেল্টা পি প্লাস পি নট। ডেল্টা পি হলো 2T/R প্লাস পি নট। এবার টি এর ভ্যালু কত? সারফেস টেনশন 0.465, আর রেডিয়াস 6 মিলিমিটার ব্যাসার্ধ, তাহলে 6 × 10⁻³ আর পি নট 1.01 10⁵। এবার এটাকে আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে দেখো তোমার অ্যান্সার চলে আসবে, এটা ক্যালকুলেট করলে আসবে 101.155 × 10⁻³ পাস্কেল। তাহলে আগে এক্সেস প্রেসারটাকে বার করো, পারদের ভেতরে কত আছে, তারপরে এক্সেস প্রেসার ফর্মুলা লেখো ইনসাইড প্রেসার মাইনাস আউটসাইড প্রেসার। তাহলে আমার ইনসাইড প্রেসার মানে এক্সেস প্রেসার ডেল্টা পির সাথে আউটসাইড প্রেসারটা যোগ করবে। আউটসাইড প্রেসার বলতে যেটা বায়ুমণ্ডলীয় চাপ, সেটাই হচ্ছে আউটসাইডের প্রেসার। এবার ভ্যালুগুলো সব বসাও প্রশ্ন থেকে, তাহলেই তোমার ইনসাইড প্রেসার বেরিয়ে যাবে। দেখো 25 কি বলছে? বলছে রো ঘনত্ব আর ব্যাসার্ধের একটা ক্ষুদ্র গলীয় বস্তু সিগমা ঘনত্ব এবং পাই সান্দ্রতাঙ্ক বিশিষ্ট কোনো দীর্ঘ তরল স্তম্ভের মধ্যে ফেলা হলো। প্রান্তীয় বেগ আর আর এর গ্রাফ। তাহলে প্রান্তীয় বেগের ফর্মুলা কি ছিল? 2r² সিগমা মাইনাস রো ইন্টু g/9η। 2r² সিগমা মাইনাস রো ইন্টু g/9η। তাহলে এখানে আমরা দেখো বলতে পারি ভি প্রপোর্শনেট কি r²। তাহলে ভি প্রপোর্শনেট r²। তাহলে আমাকে যদি এখানে গ্রাফ আঁকতে বলে ভেলোসিটির সাথে আর এর, তাহলে বুঝতেই পারছিস ভেলোসিটি ভার্সেস আর এর গ্রাফ হবে অধিবৃত্তাকার, মানে অপশন বি এরটা। কারণ স্কোয়ারের সাথে রিলেটেড হলে গ্রাফ হয় প্যারাবোলিক, তাহলে অধিবৃত্তাকার গ্রাফ হবে। নেক্সট দেখো কি বলেছে, যে কোন একটি তরলে 0.04 সেমি কিউব আয়তন বিশিষ্ট একটা ফোঁটা একটা কাচের স্লাইডের উপরে রাখা হলো। এরপর অপর একটি কাচের স্লাইড প্রথমটির ওপর এমনভাবে বসানো হলো যে তরলটি দুটি স্লাইডের তলের মাঝখানে 20 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা পাতলা স্তর তৈরি করে।
স্লাইড দুইটিকে আলাদা করতে তোমাকে ফোর্স দিতে হলো 16 × 10⁵ ডাইন। তাহলে পৃষ্ঠটান কত? তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে, আমাদের ফার্স্টে বের করতে হবে কি, যে আমাকে যে তরলের ফোঁটাটা আমি ফেলেছিলাম তার দেখ আয়তন দেওয়া আছে, আর যখনই দুটো কাচের স্লাইডের মাঝখানে ফোঁটাটাকে নিয়ে আমি প্রেস করলাম, তখন বলছে যে তরল দুইটি স্লাইডের তলের মাঝখানে 20 সেন্টিমিটার ক্ষেত্রফলের একটা পাতলা স্তর তৈরি করলো। তাহলে যে পাতলা লেয়ারটা তৈরি হলো তার এরিয়া 20, আর ওই যে লিকুইডটা দিয়ে লেয়ারটা তৈরি হয়েছে তার ভলিউম হচ্ছে 0.04। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই পাতলা যে লিকুইডের লেয়ারটা হলো তার থিকনেস বার করতে হবে। তাহলে থিকনেসটা কত হবে? থিকনেস অফ লিকুইড লেয়ার, তরলের যে স্তর তার থিকনেস কি হবে? ওই ভলিউম যেটা ছিল সেটাকে ভাগ করবে এরিয়া দিয়ে, ভলিউমকে ভাগ করব এরিয়া দিয়ে। তাহলে 0.04/20, তাহলে এটা করলে দেখ আসবে 0.002 সেন্টিমিটার। তাহলে যে পাতলা লিকুইড লেয়ারটা হলো দুটো স্লাইডের মাঝখানে তার থিকনেস পেয়ে গেলাম। ঠিক আছে, আমি থিকনেসটাকে এইচ দিয়ে লিখছি, এইচ ইকুয়াল টু এত। এবার আমাদের দরকার কি বার করা? রেডিয়াস অফ কার্ভেচার। আমাদের দরকার রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কত হবে? যে ওই পৃষ্ঠটার বক্রতা ব্যাসার্ধ। রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে h/2 ফর্মুলা হয়, মানে থিকনেস বাই 2। যে দুটো যে তল, সেই তলের রেডিয়াস অফ কার্ভেচার হবে h/2। তাহলে 0.02/2, তাহলে হবে 0.001 সেন্টিমিটার রেডিয়াস অফ কার্ভেচার। এবার চা হয়েছে কি ফোর্স। ফোর্স আমরা পাবো কি করে? তাহলে ফোর্স F is equal to T by radius of curvature into area, T by radius of curvature into area। T হচ্ছে সারফেস টেনশন, R হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার ইন্টু এরিয়া। তাহলে আমার দরকার টি এর ভ্যালু। তাহলে টি হলো কত? এফ ইন্টু আর বাই এরিয়া। তাহলে এফ হচ্ছে ফোর্স দেওয়া আছে, দেখো 16 × 10⁵। রেডিয়াস অফ কার্ভেচার 0.01, আর এরিয়া আগেই দেওয়া ছিল 20। তাহলে এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো আসবে 80 ডাইন পার সেন্টিমিটার। তাহলে অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? এটা কিন্তু একটা নতুন ফর্মুলা, এটা একটা স্পেশাল ফর্মুলা, এটা সব ক্ষেত্রে কাজে লাগে না। এরকম কোনো ফিল্ম বা যার রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া থাকে, থিকনেস দেওয়া থাকে, এইসব ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, F = T/R ইন্টু এরিয়া। নেক্সট বলছে কি, আর ব্যাসার্ধের গোলাকার কতগুলো তরল বিন্দু, আর ব্যাসার্ধের গোলাকার কতগুলি তরল বিন্দু মিলিত হয়ে ক্যাপিটাল আর ব্যাসার্ধ এবং ভি আয়তন বিশিষ্ট একটা তরল বিন্দু গঠন করলো। তরলের পৃষ্ঠটান টি হলে তোমাকে শক্তি বার করতে হবে। তরলের পৃষ্ঠটান টি হলে আমাকে বার করতে হবে শক্তি। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে এরিয়া বার করো। দেখো আমার যে নতুন গোলকটা হলো তার ফাইনাল এরিয়া কত? ফাইনাল এরিয়া, ফার্স্ট কাজ এটা। তাহলে ফাইনাল এরিয়া, ব্যাসার্ধ আর নতুন গোলকটা,
তাহলে ফাইনাল এরিয়া হবে কত 4πr²। এইবার আমাকে তো ভলিউম দেওয়া আছে, উত্তরেও দেখো সব ভি আছে, তো এটাকে ভলিউমের টার্মে লিখে দেখ, এভাবে লেখা যাবে 4/3πr³ ইন্টু 3/r, 4/3πr³ ইন্টু 3/r, দেখো 4πr² আসে, কিন্তু তাতে সুবিধা হয় এই 4/3πr³ এর জায়গায় ভি লেখা যাবে আর 3/r, তাহলে ফাইনাল এরিয়াটা হয়ে গেল 3v/r। এবার আমরা ইনিশিয়াল এরিয়া বের করি, তাহলে ইনিশিয়াল এরিয়া কি হবে, ai, সেটা হচ্ছে 4πr², 4πr²। এবার 4πr²টাকেও দেখো আমরা কিরকম মডিফাই করতে পারি, এখানে এন গুণ করতে হবে কিন্তু, হ্যাঁ, মানে এখানে বলে দেখ কতগুলি তরল বিন্দু, মানে 2, 5, 10টা, কিন্তু সংখ্যাটা বলেনি, আমি ধরে নিলাম এন সংখ্যক তরল বিন্দুকে আমরা একত্রিত করেছিলাম, তাহলে এক একটা তরল বিন্দুর রেডিয়াস r ছিল, তার এরিয়া হবে 4πr², তাহলে যদি এন সংখ্যক তরল বিন্দু একত্রিত হয় তাহলে হবে 4πr²n, 4πr²n। তাহলে এখন আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখ আমরা বলতে পারি আমাদের যে বড় গোলকটার আয়তন সেটা কিন্তু লেখা যেতে পারে 4/3πr³ ইন্টু n, তাই না, কারণ n সংখ্যক ছোট গোলক যুক্ত হয়ে তো ওই বড় গোলকটা হয়েছে, তাহলে বড় গোলকটার যে আয়তন দিয়েছে ক্যাপিটাল ভি সেটা হবে n ইন্টু 4/3πr³। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো এই এনটাকে লিখতে পারি v/4/3πr³, তাহলে হয়ে গেল 3v/r, তাহলে আমি ফাইনাল আর ইনিশিয়াল এরিয়া কিন্তু পেয়ে গেলাম। এবার আমাকে বলতে বের করছে এনার্জি, তাহলে সারফেস এনার্জি ইউ দিয়ে লিখি, তাহলে কত হবে সারফেস টেনশন ইন্টু চেঞ্জ ইন এরিয়া, তাহলে সারফেস টেনশন টি আর এরিয়া কত, দেখ 3v/r, 3v/R, তাহলে 3vটা কমন নিয়ে নে, তাহলে হবে 3vt 1/r মাইনাস 1/R, তাহলে এই হলো তোমার সারফেস এনার্জি ইউ বেরিয়ে গেল। ঠিক আছে, এটাও কিন্তু খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, এগুলো খুব বড় অঙ্ক না কিন্তু কনসেপচুয়াল এবং বুদ্ধির অঙ্ক। দেখো নেক্সট কি বলছে, ক্যাপিটাল এম আর 8m ভরের দুটো একই ধাতুর নিরেট গোলক, তাহলে একটা স্ফিয়ার এম তার মাস আর একটার 8m, তাদেরকে একই সাথে একই সান্দ্রতাযুক্ত তরলে ফেলে দেওয়া হলো, একজনের প্রান্তীয় বেগ হয়েছে ভি, অন্যজনের nv, তাহলে n এর মান কত। তাহলে প্রথম যেটা কাজ আমার এখানে রেডিয়াস বার করতে হবে, কারণ প্রান্তীয় বেগের সাথে তো রেডিয়াসের রিলেশন আছে, মাসের তো নেই, ভি প্রপোর্শনেট r², তাহলে প্রথম যে বলটা যার মাস m, ধর তার রেডিয়াস স্মল r, তাহলে কি লিখতে পারি, m ইজ ইকাল টু 4/3πr³ ইন্টু ডেন্সিটি, এটা একটা ইকুয়েশন। এবার যেটা দ্বিতীয় যে গোলকটা তার মাস হচ্ছে 8m, তার রেডিয়াস ধরলাম ক্যাপিটাল আর, তাহলে 4/3πr³ রো, রোটা দুজনেরই সমান, রো হচ্ছে ওই বলের ডেন্সিটি, যেহেতু দেখো বলা আছে একই ধাতুর তৈরি, তাহলে ডেন্সিটি সমান হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দুটোকে ডিভাইড করলে 1/8 ইকুয়াল টু r³/r³, তাহলে এখান থেকে স্মল আর বাই ক্যাপিটাল আর হয়ে গেল 1/2। এইবার আমার দরকার কি প্রান্তীয় বেগের রেশিও, তাহলে নাও
স্মল ভি বাই এন ভি, আমার ক্যাপিটাল এম মাসের প্রান্তীয় বেগ ছিল ভি আর 8m এর ছিল এন ভি, তাহলে ভি বাই এন ভি ইকুয়াল টু স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এখানে 1/n ইজ ইকুয়াল টু হয়ে গেল 1/2 এর হোল স্কোয়ার, তার মানে n এর ভ্যালু হয়ে গেল দেখ 4, অপশন সি, n এর ভ্যালু হয়ে গেল 4। তাহলে জাস্ট প্রথম কাজ হচ্ছে আগে মাসগুলো থেকে রেডিয়াসটা বের করে নেওয়া, রেডিয়াসের রেশিও। এবার সেখান থেকে টার্মিনাল ভেলোসিটি ফর্মুলা অ্যাপ্লাই করবো, ভি প্রপোর্শনেট আর স্কোয়ার। তাহলে ভি বাই এন ভি ইজ ইকাল টু আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, আমার এন এর ভ্যালু 4 বেরিয়ে যাবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় ডেসক্রিপটিভ অঙ্কের মধ্যে দেয়। দেখো কি বলছে, একটি নির্দিষ্ট ব্যাসের কৈশিক নল, ক্যাপিলারি টিউব যার ডায়ামিটারটা কনস্ট্যান্ট, হাইট এইচ, উচ্চতায় উঠেছে জল। অপর একটা ক্যাপিলারি টিউব যার ব্যাস আগের যে ক্যাপিলারি টিউব ছিল তার অর্ধেক, তাহলে দ্বিতীয় নলে হাইট কত হবে? দেখো জুরিনস ল পড়েছিলাম, জুরিনের সূত্রে কি বলো, এইচ আর ইজ ইকাল টু কনস্ট্যান্ট, তার মানে H1R1 ইজ ইকাল টু হবে H2R2। এখানে H1টা H, রেডিয়াস R, H2 বের করব আর রেডিয়াস R/2, তাহলে H2 হয়ে গেল 2H, অপশন বি, H2 হয়ে গেল 2H, অপশন বি। জুরিনস ল এর অঙ্ক, HR ইকুয়াল টু কনস্ট্যান্ট, H1R1 equal to H2R2। দেখো 30 কি বলছে, 20 সেন্টিমিটার লম্বা একটা কৈশিক নল উলম্ব ভাবে জলে ডোবানো হলো, মানে ভার্টিক্যালি জলের মধ্যে ইমার্জ করে দিয়েছো, তাতে জল 10 সেমি উঠেছে, তাহলে ক্যাপিলারি টিউবে জল কতটা উঠেছে? 10 সেন্টিমিটার। এই সমগ্র ব্যবস্থাটা যদি বাধাহীন পতনশীল পাটাতনের উপর করা হয় তাহলে উচ্চতা কত হবে? তাহলে দেখো যখনই আমরা ফ্রি ফলিং করবো ব্যাপারটা, আমরা কি পড়েছিলাম, H ইজ ইকাল টু 2t cos থিটা বাই আর রো জি। এবার এখানে জল বলেছে, আমি যদি এটাকে বিশুদ্ধ জল ধরি তাহলে থিটার ভ্যালু 0 ডিগ্রি, তাহলে H ইকুয়াল টু হবে 2t বাই আর রো জি। এবার জলের ক্ষেত্রে রোটাও 1 হয়, তাহলে H ইজ ইকাল টু 2t বাই আর জি। এইবার আমাদের কি বলেছে, আমরা পুরো পরীক্ষাটাকে যদি পতনশীল পাটাতনের উপরে করি, তা নর্মালি ক্যাপিলারি টিউবটা কত 20 সেন্টিমিটার লম্বা ছিল, দেখো বলা আছে, সেখানে জল কত উঠেছে 10 সেমি, 20 সেমি ক্যাপিলারি টিউব, জল উঠেছে হাফ 10 সেমি। এবার বলছে যে যদি আমি এটাকে একটা পতনশীল পাটাতনের মধ্যে রেখে পরীক্ষাটা করি, তো পতনশীল বডি, ফ্রি ফলিং বডি সবসময় ওয়েটলেস হয়, তাহলে পতনশীল পাটাতল মানে ফ্রি ফলিং বডি ইজ অলওয়েজ ওয়েটলেস। তাহলে ওয়েটলেস কথার মানে কি, ওয়েটলেস হলে সেখানে জি এর ভ্যালু 0 হয়, তাহলে এখানে দেখো জি যদি 0 বসাও তাহলে এইচ এর ভ্যালু ইনফাইনাইট হতে পারে। তার মানে তোমার ক্যাপিলারি টিউবটা যতটা লম্বা, জল একদম পুরো শেষ মাথা পর্যন্ত পৌঁছতে পারবে, কারণ এইচ এর ভ্যালু ইনফিনিটি কথার মানে কি, তুমি যত লম্বা পাইপ নেবে, যত লম্বা ক্যাপিলারি টিউব নেবে, পুরোটা পর্যন্ত তোমার লিকুইড রাইজ করতে পারবে। তাহলে আমার লিকুইডটা প্রথমে 10 সেমি উঠেছিল, ক্যাপিলারি টিউবের হাইট ছিল 20 সেমি, এবার যেই ব্যাপারটা ফ্রি ফলিং হলো তাহলে এইচ হয়ে যাবে ইনফিনিটি, তারপরে আমার নলটা যত লম্বা পুরো ততটা পর্যন্ত আমার জল উঠবে। তাহলে নলটা কত লম্বা 20 সেমি, তাহলে জল একদম 20 সেমি পর্যন্তই উঠে যাবে। যদি নলটা 40 সেমি হতো তাহলে জল 40 সেমি পর্যন্তই উঠতো। তাহলে যে কোনো পাইপ নেব তার যা লেন্থ, পুরো লেন্থ অব্দি জল উঠবে। তাহলে এখানে যেই আমি ফ্রি ফলিং করব পুরো সেট আপটাকে, তাহলে ক্যাপিলারি টিউবের হাইট আছে 20 সেমি, তাহলে তোমার জলটাও 20 সেমি উচ্চতা পর্যন্ত উঠবে। এটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন।
আসল জায়গা হচ্ছে ওই জায়গাটা ধরা, যে ফ্রি ফলিং বডির ক্ষেত্রে জি 0 হবে, তাহলে এইচ ইনফাইনাইট হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, 2 সেমি ব্যাসের একটা গ্যাসীয় বুদবুদ, তাহলে রেডিয়াস দিয়ে দিল 2 সেমি, যার প্রান্তীয় বেগ 0.35 এবং যে ঘনত্বের তরলের মধ্যে পড়ছে সেটা হচ্ছে 1.75, তাহলে সান্দ্রতাঙ্ক কত? তাহলে প্রান্তীয় বেগের ফর্মুলা লেখো, v ইকুয়াল টু 2r স্কোয়ার সিগমা মাইনাস রো ইন্টু জি বাই 9 ইটা। তাহলে প্রান্তীয় বেগ 0.35 বসিয়ে দাও, রেডিয়াস 1 সেমি, এখানে 2 সেন্টিমিটার ব্যাস বলা আছে, তাহলে রেডিয়াসটা হবে 1 সেমি। এবার ডেন্সিটি দেখ বলেছে 1.75, আর আরেকটা দেখ বলেছে ঘনত্ব উপেক্ষা করতে, মানে ওটা 0 বসাবি, আর জি এর ভ্যালু 980, 9 ইটা। এবার এটাকে সলভ করে ইটা বের করতে হবে। তাহলে এখানে ইটাটা তাহলে কত হবে? সলভ করলে 1089 আসবে। দেখো এত পয়েস 1089 সিগমা। ঠিক আছে, সোজা অঙ্ক, জাস্ট ফর্মুলায় ভ্যালু বসালেই হয়ে যাবে। বলছে ধরে নাও জলের পৃষ্ঠটান 0.072 নিউটন পার মিটার, 2 মিলিমিটার ব্যাসের 1000টা জলবিন্দু একত্রিত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করলে শক্তি ক্ষয় কত হবে? তাহলে 2 মিলিমিটার ব্যাসের 1000টা জলবিন্দু একটা বড় জলবিন্দু তৈরি করলো। তাহলে আগে প্রথম কাজ হচ্ছে বড় জলবিন্দুর ব্যাসার্ধ বার করা। এর ফর্মুলা হয় আমরা জানি, ক্যাপিটাল আর n টু দি পাওয়ার 1/3 স্মল আর। তাহলে n এর ভ্যালু 1000 আর স্মল আরটা কত? 2 মিলিমিটার ব্যাস। তাহলে এটা হবে 1000 মানে হচ্ছে 10 কিউব, তাহলে এটা হবে 20 মিলিমিটার। তাহলে এক একটা ছোট ছোট ড্রপের ব্যাসার্ধ 2 মিলিমিটার, আর সেগুলো একসাথে হয়ে যে বড় ড্রপটা হলো তার রেডিয়াস পেয়ে গেলাম 20 মিলিমিটার। আমাকে বলেছে কতটা শক্তি ক্ষয় হবে। তাহলে এবার এনার্জির ফর্মুলা হচ্ছে সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন এরিয়া। তাহলে আমাদের সারফেস এনার্জি তার ফর্মুলা। এবার সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন এরিয়াটাকে কি লিখবে? n ইন্টু 4 পাই স্মল আর স্কোয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে সারফেস টেনশন 0.072, আমি 4 পাইটা কমন নিলাম, স্মল n হচ্ছে 1000, স্মল আরটা 2 মিলিমিটার, তাহলে 2 মিলিমিটারটাকে তোকে লিখতে হবে 0.002, মানে মিলিমিটার থেকে মিটারে করলাম, আর ক্যাপিটাল আরটা 20 মিলিমিটার, তাহলে 0.02 হয়ে গেল মিটারে নিলে। এবার এটাকে তোকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 0.072 যদি এটা আমরা ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেটর ব্যবহার করে ফেলছি, তাহলে 0.072 ইন্টু 4 পাই 1000 0.0002 হোল স্কোয়ার মাইনাস এত, এটা করলে তোর আসবে 8.146 10 টু দি পাওয়ার মাইনাস 4 জুল, 10 টু দি পাওয়ার মাইনাস 4 জুল, 8.146 10 টু দি পাওয়ার মাইনাস 4 জুল। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে রেডিয়াসটা বার করা, তারপরে আমাদের যে ফর্মুলা ছিল সারফেস এনার্জির, যে সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন এরিয়া। তাহলে এই হচ্ছে আমাদের পৃষ্ঠটান বা ভিসকসিটির যে চ্যাপ্টার, তার বিভিন্ন এমসিকিউ গুলো আমি করে দিলাম ইংরেজি বই থেকে এবং বাংলা বই থেকে। তোরা প্রত্যেকটা যেগুলো করলাম সেগুলো ভালো করে দেখে নিয়ে এগুলোকে আবার প্র্যাকটিস কর। প্র্যাকটিস করলে পরীক্ষায় পারবি, তার কারণ প্র্যাকটিস না করলে কিন্তু এতগুলো অঙ্ক বা এত কিছু মনে থাকবে না।
আর এই এমসিকিউ কিন্তু যেমন জয়েন্ট বা নিটে পরীক্ষায় আসে, সেরকম এই এমসিকিউ কিন্তু আমাদের সেমিস্টার 2তেও আসবে। সেক্ষেত্রে শুধু কি করবে ওরা, আমাদের এগুলোকে ডেসক্রিপটিভ ফর্মে কনভার্ট করবে, মানে অপশনগুলো দেবে না, তাহলে এটা ডেসক্রিপটিভ কোশ্চেন হয়ে গেল। ফলে এগুলো ভালো করে দেখে প্র্যাকটিস করো, ঠিক আছে।